হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে। আজকে এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের একটা এক্সামের সলিউশন। আচ্ছা, তাহলে পদার্থের গঠন দেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে মানব সৃষ্ট মৌলের সংখ্যা কতটি। এটা মূলত একদম মুখস্থ নির্ভর একটা প্রশ্ন। যে আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের বই অনুসারে 2016 সাল পর্যন্ত মোট 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি 20টি আমরা ল্যাবরেটরিতে তৈরি করছি। তাহলে মানব সৃষ্ট মৌলের সংখ্যা কিন্তু 20টি। শরীরের জন্য অত্যাবশ্যকীয় মৌল 26টি এবং আইসোটোপ কতটি। এখানে কোনো নির্দিষ্ট মৌলের আইসোটোপের কথা বলা হয় না, এখানে ইন জেনারেল যে তেজস্ক্রিয় আইসোটোপের সংখ্যা আনুমানিক কত হতে পারে, একদম বইয়ের লাইন যে 3000-এর কাছাকাছি বা 3000-এর থেকে একটু বেশি। 2 নম্বর প্রশ্ন, মৌল, এখানে কিছু সংজ্ঞা চাইছে। ঠিক আছে, সংজ্ঞা যেমন মৌল কাকে বলে, যৌগ কাকে বলে, অণু কাকে বলে, প্রতীক, সংকেত, আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, আইসোটন, ভর সংখ্যা। যারা ফুল ক্লাস করছো তারা জানো এই প্রত্যেকটা সংজ্ঞাই আমি মুখস্থ করাইছি, তারপর আমি জাস্ট একবার করে পড়ে যাই। ঠিক আছে, যেমন মৌল কি, যে পদার্থকে, মৌল অথবা মৌলিক পদার্থ কেমন পদার্থ, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই মৌলিক পদার্থ। আবার যৌগ অথবা যৌগিক পদার্থ কাকে বলে, যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ধরনের মৌল পাওয়া যায়, তাই যৌগ। তার মানে ওই পদার্থকে যদি আমরা ভাঙি অথবা বিশ্লেষণ করি, আমি দুই ধরনের মৌলও পাইতে পারি, আবার তার থেকে বেশি ধরনের মৌল পাইতে পারি। যেমন পানি, পানি একটা যৌগ। পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন, কারণ পানির সংকেত হইল গিয়া H2O। কিন্তু তোমরা হয়তো এখনো জিনিসটা অনেকে জানো না, কিন্তু আমরা যখন রাসায়নিক বন্ধন অর্থাৎ পঞ্চম অধ্যায় পড়ব এই জিনিসগুলো বিস্তারিতভাবে জানতে পারবা। অথবা আরেকটা যৌগ আছে H2SO4, এটার নাম হলো গিয়ে সালফিউরিক অ্যাসিড। তো এই যৌগে দেখো হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তিনটা ভিন্ন ধরনের মৌলিক পদার্থ কিন্তু এখানে আছে, আর এখানে দুই ধরনের মৌলিক পদার্থ আছে। ঠিক আছে। আচ্ছা, পরমাণু, পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে, হলো পরমাণুর একদম ইন ডিটেলস সংজ্ঞা। আর অণু কাকে বলে, এই দুই বা ততোধিক পরমাণু। এখন পরমাণু কিন্তু একই মৌলেরও হইতে পারে, আবার ভিন্ন ভিন্ন মৌলেরও হইতে পারে। এগুলো সবই আমি তোমাদেরকে বুঝাইছি, পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণু গঠন করে। আর প্রতীক কাকে বলে, প্রতীক বা সিম্বল, এই যে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। সংকেত তো কি আমরা জানি, একটি অণুকে প্রকাশ করি সংকেতের মাধ্যমে। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। এই যে একই একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা, এবার তেজস্ক্রিয় আইসোটোপ কি, এই আইসোটোপ গুলোর মধ্যে কিছু কিছু আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা এগুলো নির্গত করে। ঠিক আছে, ওই সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বয়ংক্রিয় মানে নিজে নিজে ভেঙে এই ক্ষতিকর রশ্মিগুলো নির্গত করে। তো তোমাদের একটা ভালো দিক কি, এই সংজ্ঞা সবাই পারছো, তোমরা দুইজনেই সংজ্ঞা একদম 10-এ 10। আইসোটোনে আবার কি, নিউটন সংখ্যা সমান কিন্তু আলাদা কি, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, এগুলো সবই তোমরা পারছো। আর ভর সংখ্যা কাকে বলে, কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলই ভর সংখ্যা। তোমাদের সৃজনশীলে পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা আসার সম্ভাবনা আছে অনেক বেশি। ঠিক আছে, যদিও আমি এখানে সংখ্যাটা চাই নাই পরীক্ষায়। 3 নম্বর প্রশ্নটা কি বলছিল, 3 নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছিল যে একটি মৌলের প্রতীক হলো গিয়ে এল। ঠিক আছে, দেখো তাকে এভাবে প্রকাশ করা হয়। দেখো এল এর নিচে আমি লিখছি 44। আমি জানি যে কোনো মৌলের বাম পাশের নিচের দিকে আমরা লিখি পারমাণবিক সংখ্যা, আর যে কোনো মৌলের বাম পাশের ডান দিকে এই যে এটা লিখছি কি, ভর সংখ্যা। তার মানে এই এল মৌলের পারমাণবিক সংখ্যা হলো গিয়া 44, আর পারমাণবিক সংখ্যা মানেই হলো গিয়া উক্ত মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে 44টা প্রোটন আছে। আর আমরা জানি একটা নিরপেক্ষ বা নিরপেক্ষ মৌলের কিন্তু যতগুলা প্রোটন আমার নিউক্লিয়াসে আছে, ঠিক ততগুলা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান শক্তিস্তর বা কক্ষপথে ঘুরতেছে। মানে 44টা যেহেতু প্রোটন আছে, তার মানে 44টাই ইলেকট্রন থাকবে, কারণ আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ পরস্পরের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ইলেকট্রন হলো গিয়ে নেগেটিভ আর প্রোটন হলো গিয়ে পজিটিভ। তাহলে এই মৌলের দেখো প্রথম প্রশ্নে আমাকে বলছে যে নিউক্লিয়ন সংখ্যা কত। নিউক্লিয়ন সংখ্যার বাংলা নামে হলো গিয়ে ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ন সংখ্যা কত, এই যে 92। আবার শক্তি স্তরে কতটি ইলেকট্রন ঘুরছে,
দেখো মানে আমার এই যে ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন 44টা আছে না, তো এইটাই আমি জানতে চাইছি যে কতটি ইলেকট্রন আছে, 44টা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পারমাণবিক সংখ্যা কত। আচ্ছা, পারমাণবিক সংখ্যা তো 44, এত দেওয়াই আছে। 4 নম্বর, নিউট্রন সংখ্যা কতটি শক্তি স্তরে। এখানে প্রথম টুক যদি কেউ পড়ে যে নিউট্রন সংখ্যা কতটি, তার মনে হইতে পারে আচ্ছা নিউট্রন সংখ্যা কতটি, আমার নিউট্রন সংখ্যা আমি কিভাবে বের করতে পারি, এই ভর সংখ্যা থেকে যখন আমি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তখনই কিন্তু আমার নিউট্রন সংখ্যা বের হয়ে যায়। তাহলে 92 থেকে তুমি যদি 44 বিয়োগ করো তাহলে মোস্ট প্রবাবলি 48 আসবে। তাহলে আমার নিউটন সংখ্যা 48টি মনে হবে প্রথম দর্শনে। কিন্তু এখানে একটা কথা আমি অ্যাড করছি যে শক্তি স্তরে, মানে শক্তি স্তরে আমার নিউটন কয়টা আছে। আচ্ছা ভাইয়া, শক্তি স্তরে কি নিউটন থাকে? শক্তি স্তরে তো ইলেকট্রন থাকে। তাহলে নিউট্রন সংখ্যা যদি শুধু প্রশ্ন করতো কতটি, আমার উত্তর হতো 48টি। বাট যেহেতু আমি প্যাচ লাগাই দিচ্ছি যে শক্তি স্তরে নিউট্রন কয়টা, তাহলে আমার এটার উত্তর হবে 0টা, কারণ শক্তি স্তরে কোনো নিউট্রন থাকে না, নিউট্রন থাকে শুধুমাত্র নিউক্লিয়াসে। 5 নম্বর প্রশ্নটা, 44 প্রোটন সংখ্যা এবং 50 নিউট্রন সংখ্যা বিশিষ্ট অপর একটি মৌল কি, এই মৌলটার আইসোটোপ হবে। আচ্ছা, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে আমার প্রোটন সংখ্যাটা সমান হবে। এখন এই মৌলেরও প্রোটন কিন্তু 44টা ছিল, আবার আমি বলছি আরেকটা মৌল ওরও কিন্তু 44টা প্রোটন সংখ্যা। তার মানে যেহেতু দুজনের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভিন্নকে, দেখো ওর নিউট্রন সংখ্যা হইল গিয়ে 48 আর ওর নিউট্রন সংখ্যা হইল গিয়া 50। দেখছো, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, আর ভর সংখ্যাও কিন্তু ভিন্ন হবে। ওর ভর সংখ্যা হলো গিয়ে 92 আর এই মৌলটার ভর সংখ্যা হবে 94। দেখো সামনের পৃষ্ঠায় করা আছে এগুলো, এই যে এল এখানে দেখো 44 উপরে লেখা 92 আর এখানে এল 44 উপরে লেখা 94। আমি হিসাব করছি যেহেতু 50টা নিউটন আর 40টা প্রোটন যোগ করলে 94 হবে, এই জন্য আমরা এদেরকে পরস্পরের কি আইসোটোপ বলতে পারি। 6 নম্বর প্রশ্নটা কি বলছে, উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করো। এটা পারলেই 3 মার্ক। এখন ইলেকট্রন বিন্যাস আমি তোমাদেরকে শিখেছি যে শক্তি স্তরের ভিত্তিতে করবা, উপশক্তি স্তরের ভিত্তিতে করবা এবং অরবিটালের ভিত্তিতে করবা। দেখো উক্ত মৌল তো এটা একটা আর মানে কি বলে কাল্পনিক মৌল, ঠিক আছে। অরিজিনালি তো তোমার 44টা ইলেকট্রন কার আছে আসলে, দাঁড়াও এটা একটু ভাবতে হবে। অরিজিনালি 44টা ইলেকট্রন কার জানি আছে, দেখো আমার মুখস্থ নাই ডিরেক্ট। দেখো 44টা যদি আছে তাহলে আমি কিন্তু তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখেছি যে ইলেকট্রন প্রথমে কোথায়, এই যে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এইভাবে আমি একদম মনে রাখা শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, খুব ইজিলি কিন্তু করা যায়। দেখো 1s2, যেহেতু এস এ 2টা ইলেকট্রন যাইতে পারে, পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন যাইতে পারে, ডিতে যাইতে পারে 10টা আর এফ এ যাইতে পারে 14টা সর্বোচ্চ ইলেকট্রন। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 এর পরে এখানে যদিও 3d লেখা, কারণ আমি জানি যে নিয়ম আছে কি যে একই শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোকে একসাথে লিখতে হয়। কিন্তু হ্যাঁ দেখো, ইলেকট্রন যাওয়ার সময় কিন্তু 3p-র পরে 3d তে যাবে না, ইলেকট্রন যাওয়ার সময় 3p-র 4s-এ যাবে, বাট লেখার সময় আমি কিন্তু 3d আগে লিখবো, ঠিক আছে। দেখো তাহলে এই 4s-এ 2টা যাবে, তারপরে 3d-তে 10টা গেল এবং এরপরে এই যে 4p-তে দেখো 6টা গেছে। এখন আমি এই যে 4s এর পর যে 3d-তে গেল, 3d-র পর যে 4p-তে যাবে, এগুলো কিন্তু সব আমি ওই যে n+l মানে আউফবাউ নীতির মাধ্যমে ব্যাখ্যা করছি আগেই, ঠিক আছে। তাহলে 4p-র পরে আবার ইলেকট্রন কোথায় যাবে, এই 4p-র পরে কিন্তু ইলেকট্রন অ্যাকচুয়ালি যাবে এই 5s-এ, যদিও লেখার সময় আমি 4s 4p 4d 4f লিখছি, 5s-এ 2টা যাবে। তাহলে 5s-এ 2টা যাওয়ার পরে মোট কয়টি ইলেকট্রন গেল, মোট এখন পর্যন্ত 38টি ইলেকট্রন গেল। এখনো যেহেতু মোট ইলেকট্রন 44টা, তার মানে আমার কিন্তু কয়টা 6টি ইলেকট্রন বাকি আছে। 5s-এর পরে ইলেকট্রন যায় 4d-তে, তাহলে 4d-তে কয়টা গেল, 6টি ইলেকট্রন চলে গেল। আর এই 4f-এ কিন্তু একটি ইলেকট্রনও যায় না, এজন্য এটা 0 লিখে রাখছি আমি, ঠিক আছে। এই হলো কি আমার উপশক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস। এরপরে আমি শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করছি কিভাবে, দেখো এটা অনেকে ভুল করছে আমি দেখছি। এই দেখো প্রথম শক্তি স্তরে কিন্তু 2টি ইলেকট্রন, এই লিখলাম 2। দ্বিতীয় শক্তি স্তরে কি কি আছে, 2s আর 2p, এখানে গেছে 2টা, এখানে গেছে 6টা, তাহলে মোট গেছে কয়টা 8টা। তৃতীয় শক্তি স্তরে মোট কয়টা দেখো তো, 2 আর 6 8, 8 আর 10 একদম পাক্কা 11। আর 4 নম্বর শক্তি স্তরে কয়টা গেছে, 2 6 8, 8 আর 6 14, এই যে 14 লিখলাম। এখন 5 নাম্বার শক্তি স্তরেও কিন্তু 2টা গেছে, এইটা অনেকে লেখে না, আমি দেখছি 2 8 18, 16 লেখা রাখছে, যদিও আমার চতুর্থ শক্তি স্তরে কিন্তু 16টি ইলেকট্রন না
চতুর্থ শক্তি স্তরে 14টা, আর পঞ্চম শক্তি স্তরে আমার 2টা। সবাই মুখস্থ করো না, বুঝে বুঝে করার চেষ্টা করো। আর এই ক্যালকুলেশনটা যেন ইজি হয় এই জন্যই একই শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোকে একসাথে লেখা হয়, ঠিক আছে। তাহলে আমার উপশক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস আমি করলাম, শক্তি স্তরের উপর ভিত্তি করেও করলাম। এখন বক্স পদ্ধতিতে অরবিটালের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস, এটা তোমরা নিজেরাই করো, কারণ লেখাটা দেখতেছো অনেক হিজিবিজি হয়ে গেছে। তারপর আমি তোমার মুখে মুখে জাস্ট বলি। যেমন এইটা হলো গিয়ে 1s2, 2s এই যে 2, তারপর এটা দেখো এটার নাম হলো গিয়ে 2px, গেছে 2টি ইলেকট্রন, এর জন্য 2px2, 2py2, 2pz2, এইটা 3s2, 3px2, 3py2, 3pz2। এটা কি, এটা নাম হলো গিয়ে দেখো এটা পুরোটা হলো গিয়ে 3d উপশক্তি স্তর। আর মোট এখানে 5টা অরবিটাল আছে, 3dxy, আর কয়টা ইলেকট্রন গেছে 2টা, তাহলে 3dxy2, 3dyz2, 3dzx2, 3dx2y2 এবং 3dz2। এগুলো কিন্তু আমার ডিটেলস যে ক্লাসগুলো আছে ওখানে ভালো মতো ব্যাখ্যা করা আছে। এই যে 4s2, 4px2, 4py2, 4pz2। আবার এইভাবে আমি 4dxy, 4dyz এগুলো নামকরণ করবো। দেখো আমার এই যে 4dxy তে কিন্তু 2টি ইলেকট্রন থাকলেও এখানে পরে যে yz আছে 4dyz, এখানে কিন্তু একটি ইলেকট্রন, এই জন্য আমি 4dyz এর উপরে কিন্তু 1 লিখছি, আর এখানে কিন্তু 4dxy এর উপরে আমি 2 লিখছি। ঠিক সেই রকম ভাবেই এই 4dzx1, 4dx2y2 1, 4dz2 1। আশা করি আমরা এগুলো বুঝছি। এছাড়াও 4 নাম্বার শক্তি স্তরে কিন্তু 4f উপশক্তি স্তরও আছে, কিন্তু 4f উপশক্তি স্তরের নামকরণ করা হয় নাই, এই জন্য আমি জাস্ট 7টা ঘর রাখছি। আর যেহেতু কোনো ইলেকট্রন যায় না এই জন্য এখানে পুরো ফাঁকা। বাট 5s এ কয়টা গেছে, এই যে 2টা, 5s2। আশা করি আমরা এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে কারো? না ভাইয়া, সব বুঝছি, কোন পরে পাবো। ঠিক আছে, তাহলে এই এতক্ষণ পর্যন্ত যা যা করাইছে এগুলা কি ফুল মার্ক পাওয়া যায় তো? আমি করাইছি না এগুলো সব? জি ভাইয়া, সব ঠিক আছে করাইছেন তো। ঠিক আছে। 4 নাম্বার, 4 নাম্বারটা দেখো কি বলছে। সিলিকন 1428 নিউক্লিয়াসের ভর কত? নিউক্লিয়াসের ভর কত? আচ্ছা, নিউক্লিয়াস জানি কি, এই পরমাণুর কেন্দ্রের নামই কিন্তু নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসে কি কি থাকে, থাকবে প্রোটন আর নিউট্রন। তাহলে আমি যদি নিউক্লিয়াসের ভর হিসাব করতে চাই, আমার কিন্তু মূলত প্রোটনের ভর এবং নিউট্রনের ভর হিসাব করতে হবে। আবার ভুল কইরা এভাবে লিখে দেবে না যে নিউক্লিয়াসের ভর হলো গিয়া 28, ঠিক আছে, 28 হলো গিয়া ভর সংখ্যা। তুমি ভর সংখ্যা আর এই নিউক্লিয়াসের ভরের এক কইরা ফালাইও না। ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভর এগুলো সেম। আবার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আলাদা, ঠিক আছে, এগুলো সব ব্যাখ্যা করছি আমি। দেখো তাহলে নিউক্লিয়াসের ভরটা আমি কিভাবে বের করব, আমার প্রোটনের ভর বের করব, তারপর নিউট্রনের ভর বের করব, তারপর দুইটা যোগ করব। দেখো প্রোটনের ভর, একটা প্রোটনের ভর কত আমি জানি, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, রাইট। যেহেতু এই সিলিকনের একটা পরমাণুতে 14, দেখো পারমাণবিক সংখ্যা কত 14, আর ভর সংখ্যা কত 28, তার মানে এই সিলিকনের একটা পরমাণুতে আমার প্রোটন আছে কয়টা, 14টা। আর নিউট্রন আছে কয়টা, 28 থেকে 14 বিয়োগ করলে কিন্তু 14ই হয়। তাহলে নিউট্রন আছে 14টা, প্রোটনও আছে 14টা। তাহলে প্রোটনের ভর কত হবে, 14 গুণ একটা প্রোটনের ভর। আর নিউট্রনের ভর কত হবে, 14 গুণ একটা নিউট্রনের ভর, যার মান এখানে লিখে রাখছি, জাস্ট এখানে 3 এর জায়গায় এখানে 5। ঠিক আছে, জাস্ট গুণটা করলাম, আমি প্রোটনের ভর এবং নিউট্রনের ভর ইন্ডিভিজুয়ালি কিন্তু বের করে ফেলেছি। এখন নিউক্লিয়াসের ভরটা কি করব, জাস্ট এই দুইটা মান আমি যোগ করে দিছি, আলটিমেটলি আমার অ্যান্সার চলে আসছে এত গ্রাম। এইটাই হলো গিয়া কি আমার নিউক্লিয়াসের ভর। এখন কথা, এইটা যে পারলো তার মনে করো এই যে 1 মার্ক সে ক্লিয়ার করলো, ঠিক আছে, 1 না 2, 2 মার্ক সে পারলো। তারপর এখানে আছে 40টি পরমাণুর ভর কত। এই নিউক্লিয়াসের যে ভর এইটাই কিন্তু মূলত একটা পরমাণুর ভর হিসেবে কাউন্ট করি আমরা, কারণ একটা পরমাণুর আমরা জানি যে সকল ভরের বেশিরভাগই আমার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, ইলেকট্রনের ভর কিন্তু খুবই সামান্য। এই জন্য আমি পরমাণুর ভর ইকুয়ালস টু নিউক্লিয়াসের ভর লিখতেই পারি, আমার আর আলাদা কইরা ইলেকট্রনের ভর বের কইরা যোগ করতে হবে না। তবে যদি প্রশ্নে বইলা দেয় যে পরমাণুর ভর সামগ্রিকভাবে, হ্যাঁ, এতটি পরমাণুর ভর নির্ণয় করো, প্রকৃত ভর নির্ণয় করো, ওই সময় যদি ব্র্যাকেটে বলে যে ইলেকট্রনের ভরকে বিবেচনায় এনে, তাইলে কিন্তু আমার অবশ্যই ইলেকট্রনের ভরও বের করে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু নিউক্লিয়াসের ভরের মানটা হচ্ছে এত, তার মানে আমার একটা পরমাণুর ভর সমান সমান নিউক্লিয়াসের ভর ইকুয়ালস টু এই সেম মান হবে এত গ্রাম। আচ্ছা, তাহলে একটা পরমাণুর ভর যেহেতু এত গ্রাম, তাহলে 40টি পরমাণুর ভর কত হবে, জাস্ট এটার সঙ্গে আমি 40 গুণ দিছি, তাইলে যে অ্যান্সারটা আসছে এইটাই হবে
আমার 40টি পরমাণুর ভর। আর একটা সহজ উপায় ছিল এই অঙ্কটা করার জন্য, এত প্যাচ না লাগাইয়া। ওটা কিভাবে, ওই যে আমরা একটা সূত্র শিখছি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই C12 আইসোটোপের ভরের 1/12 অংশ, যার মান হলো গিয়া 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। সো ওই সূত্র থেকেই আমি আর গুণ করলে এই লাইনটায় আসতে পারি যে একটি পরমাণুর ভর কিভাবে বের করবা, আপেক্ষিক পারমাণবিক ভরের সঙ্গে জাস্ট এই মানটা গুণ করে দেবা, তাইলে তুমি ওই মৌলের একটা পরমাণুর ভর বের করতে পারবা। এখন যেহেতু আমাকে বইলা দিছে যে একে সিলিকন, আর সিলিকনের ক্ষেত্রে ভর সংখ্যা কত, 28, আর আমি জানি ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু সেম জিনিস, তাহলে আমার আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় আমি 28 বসাই দিলাম আর জাস্ট এই মানটার সঙ্গে গুণ করলাম, তাহলে আমার এই আনসারটা আসলো। এইটাই হলো গিয়ে একটা পরমাণুর ভর। যদিও এইখানের একটা পরমাণুর ভর আর এইখানের একটা পরমাণুর ভরে ক্যালকুলেশনে সামান্য মানে কি বলে 19-20 আছে, ঠিক আছে, সম্পূর্ণ সমান না। কেন সমান না? কারণ দেখো, তুমি যখন এই নিউক্লিয়াসের ভর বের করছো এই পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়ালি তুমি সূক্ষ্মতে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছো, এইটা হলো গিয়ে মোর কারেক্ট। এটাও কারেক্ট বাট একটু লেস কারেক্ট। আচ্ছা, এখন পর্যন্ত আমি যা যা করাইছি এই ইনক্লুডিং দিস ম্যাথ, তোমরা কি সবকিছু বুঝছো? জি ভাই, আমি সব বুঝছি। বুঝ- আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখো, আমি 40টি পরমাণুর ভর কিন্তু বের করতে পারছি। তারপরে জানো, আমি না কোশ্চেনটা করার সময় মজার ব্যাপার, আমি না এখানে যে সিলিকন লিখছি না, আমি অ্যাকচুয়ালি এখানে সালফার দেখছি ওই সময়, এই জন্য আমি এদিকে সালফার প্রকৃতি সালফার বলছি। বাট পরে আমি রিয়েলাইজ করছি যে আমি এইখানে দিয়েছি সিলিকন, এইখানে দিয়েছি সালফার, বাট ডাজন্ট ম্যাটার। সালফার যেহেতু বলছি, আমার একটু এক্সট্রা খাটুনি খাটতে হবে, আর কিছুই না। দেখো, সালফার প্রকৃতিতে S8 হিসেবে থাকে, তার মানে সালফার অণুর সংকেত হইল গিয়া S8। এই যে ইনফরমেশন আমি তোমার দিলাম, এখন মুখস্থ করে ফেলাবা, এটা কিন্তু পঞ্চম অধ্যায়েও কাজে লাগবে। আবার বলছি 50টি সালফার অণুর ভর কত, তার মানে আমার প্রাইমারিলি কাজ হলো গিয়ে একটা সালফার অণুর ভর বের করা। একটা সালফার অণুর ভর আমি যদি জানি, তাহলে আমি 50টা সালফার অণুর ভর বের করতে পারবো। আচ্ছা, এই দুইটা যাদের হয়েছে তারা কিন্তু 2 আর 1 3 মার্ক পাইয়ে গেছে। এখন এইটা হইলেই 2.5 মার্ক, মানে 5-এ 5 পাবে। হ্যাঁ, এখন দেখো আমি সালফারের ভর কিভাবে বের করছি। সালফারের একটি পরমাণুর ভর, এখন সালফারে আমরা জানি প্রোটন কয়টা নিউট্রন কয়টা, বলো তো? সালফার কি 16-32 না? তাহলে সালফারে কিন্তু প্রোটনও 16টা, আবার নিউট্রনও কিন্তু আলটিমেটলি 16টা। দেখো, এই জন্যই আমি 16-র সঙ্গে গুণ করছি। তোমরা মানগুলো না বুঝলে, এগুলো তো মুখস্থ এর মধ্যে, দেখো এই যে 1.673, এই যে প্রোটনের ভর গুণ, মানে একটা প্রোটনের ভর গুণ প্রোটন মোট কয়টা আছে, আবার একটা নিউটনের ভর গুণ নিউটন মোট কয়টা আছে। তাহলে এই যে প্রোটনের ভরের সঙ্গে নিউটনের ভর যোগ করলাম, আলটিমেটলি আমি নিউক্লিয়াসের ভর অথবা একটি পরমাণুর ভর বের কইরা ফালাইলাম গ্রাম এককে। ঠিক আছে, আমি কিন্তু একটা পরমাণুর ভর বের করছি, সালফারের একটা পরমাণুর ভর, মানে এই যে একটা এস, জাস্ট আমি এস এর ভরটা বের করছি একটা পরমাণুর। এখন আমি তো বলছি যে সালফার কিভাবে থাকে, সালফার থাকে S8 হিসেবে, তার মানে সালফার অণুকে তুমি যদি বিশ্লেষণ করো তো তাহলে তুমি সালফারের 8টা পরমাণু পাবা, বা সালফারের 8টা পরমাণু এক হওয়ার মাধ্যমে সালফার অণু গঠন করে। তাহলে তুমি যদি একটা সালফারের একটি অণুর ভর বের করতে চাও, তোমার কিন্তু এর একটা পরমাণুর ভরকে 8 দিয়ে গুণ করতে হবে, কারণ যেহেতু এখানে মোট 8টা পরমাণু আছে। এটা বুঝছো? এতটুকু ক্লিয়ার? এই যে আমি গুণটা করছি। তাহলে উৎসব, বুঝছো? জি ভাইয়া, ঠিক বুঝছি। আছে, তাহলে পরবর্তীতে 50টা অণুর ভর কিভাবে বের করবা, একটা অণুর ভর যদি বের করতে পারো, তাহলে 50টা অণুর ভর বের করা কি খুব কঠিন কিছু? বলো, জাস্ট 50 দিয়ে গুণ দিছো, তোমার গ্রাম এককে কিন্তু অণুর ভরটা বের হয়ে গেছে। ঠিক আছে, জি ভাইয়া। ইজি ছিল কিন্তু জিনিসগুলা। 5 নাম্বার ম্যাথটা দেখো, 5 নাম্বার ম্যাথে কি বলছে। আচ্ছা, একটু দাঁড়াও, আণবিক ভর নির্ণয় করতে বলছে। আণবিক ভর নির্ণয়, আচ্ছা এই তো এখানেও একটা সমস্যা আছে। সমস্যা আসলে সমস্যা না, আমি এইখানে এই কোশ্চেনটা দিতে চাইনি, আমি এখানে মানে একটা টাইপিং মিস্টেক হয়েছে বলতে পারো। এখানে আমি দিতে চাইছিলাম C12H22O11, আর এই যে আমি জিনিসটা লিখলাম না, একটা যৌগের সংকেত, এই যৌগটার নাম হইল গিয়া সুক্রোজ। কি নাম কি? সুক্রোজ। সুক্রোজ। তোমরা এটার নাম শুনছো অনেক, ঠিক আছে, আমরা যে চিনি খাই ওই চিনি হইল এই সুক্রোজ, বুঝছো?
মূলত জি এটা ভাইয়া। হলো গিয়ে চিনির সংকেত, বাট আমি এখানে ভুলে ও এর জায়গায় এইচ দিয়ে দিছি, বাট আমি কারেকশনটা ও ধরেই করছি। ঠিক আছে, এটা মনে করো আমার ওই দেয়া আছে। তোমরা যাদের করছো, যাদের হয়েছে, আমি তাদের মার্ক দিছি পরীক্ষায়, এমনি চিন্তা নাই। দেখো তাহলে এইটার আণবিক ভর আমি জানি। আণবিক ভর কিভাবে বের করব? ওই একটা অণুতে যতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট মৌল আছে, ওই মৌলের পারমাণবিক ভর এবং ওই মৌলের পরমাণু কয়টা আছে, এগুলা মাধ্যমেই তো আমি আণবিক ভরটা বের করব, তাই না? পারমাণবিক ভরগুলো যোগ করব, তাইলে আমার আণবিক ভরটা বের হয়ে যাবে। দেখো এই যে যৌগ, এই যৌগতে কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর অক্সিজেন আছে। তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মৌল আছে। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? ভাইয়া জি বলো। সাধারণ একটু বাম পাশে না, দেখা যাচ্ছে না রে ভাইয়া। আচ্ছা বুঝছি বুঝছি, ধরো। দেখো কার্বনের পারমাণবিক ভর হলো গিয়ে আমার 12, আর আছেও 12টা, এই জন্য 12 × 12। আবার এখানে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো গিয়ে 1, আর হাইড্রোজেন আছে কয়টা? 22টা। দেখো আবার অক্সিজেনের পারমাণবিক ভর হলো গিয়ে 16, বাট আমি যদি বলতাম অক্সিজেনের আণবিক ভর কত, তাহলে কিন্তু আমার উত্তর হইতো 32। কেন? কারণ অক্সিজেন কিন্তু O2 হিসাবে আমাদের পরিবেশে বিরাজমান থাকে। আচ্ছা, তাহলে 16 সঙ্গে আমি 11 গুণ করলাম, কারণ অক্সিজেনের 11টা পরমাণু আছে। হ্যাঁ, তো জাস্ট যোগ করলে আমার ফাইনাল অ্যান্সার আসলো এই যে 342। এইটাই হলো কি আমার এই সুক্রোজের আণবিক ভর। ঠিক আছে, এখানে আবার কেউ গ্রাম দিও না, বাট আমি দেখছি তোমরা কিন্তু কেউ গ্রাম দেও না। এটা এটা আমি খুশি হয়েছি তোমাদের খাতা দেখে যে কেউ এই ভুলটা করো না। আর আমি জানি আণবিক ভর বা পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই। ঠিক আছে, এগুলো কিন্তু জাস্ট এককবিহীন রাশি। এরপরে এইখানে একটা যৌগ আছে, এটা বুস্টার খাতাটা দেখে আমি খুবই হাসছি। কেন? সে ভাবছে এগুলো মাইনাস, আসলে ওর দোষ না, ও তো নতুন তাই বুঝতে পারে নাই। এগুলো অ্যাকচুয়ালি বন্ডকে নির্দেশ করে বা বন্ধনকে নির্দেশ করে। এখন বন্ধন কি, এইটা আবার পঞ্চম অধ্যায়ের জিনিস, এইটাও ও এখনো পড়ে নাই। এজন্য সমস্যা নাই, এখন মানে বুঝতে পারবা। দেখো এগুলো কিছুই না, এগুলো। ভাইয়া, হ্যালো বলো। আমারটা ঠিক আছে? তোমারটা, হ্যাঁ তোমারটা ঠিক ছিল। ওকে। দেখো এই যে সি কার্বন, আমি এটা শর্টকাটে করে, দেখো কার্বন আছে এখানে একটা আছে, এখানে কার্বন একটা দেখা যাচ্ছে, বাট এখানে ব্র্যাকেটের মাধ্যমে 4, মানে কি 4 অক্ষে 4টা আছে। এখানে ছিল একটা, 4 আর 1 5টা কার্বন, আর এখানে আরেকটা কার্বন আছে 5 আর 1 6টা কার্বন। এই জন্য আমি এখানে 6 লিখছি, যেহেতু 6টা কার্বন। আর কার্বনের পারমাণবিক ভর কত? 12 কইরা, এজন্য গুণ দিলাম 12। তাহলে এই পুরো টার্মটা আমার কি কার্বনের পারমাণবিক ভর নির্দেশ করতেছে আলটিমেটলি মোট। আর যৌগে, এই যৌগটা কিন্তু কার্বন বাদে আছে শুধুমাত্র আর হাইড্রোজেন, আর কিন্তু কোনো মৌল নাই, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন। আর হাইড্রোজেন আছে কয়টা? দেখো এখানে আছে 3টা, এখানে 2টো দেখা যাইতেছে, বাট এখানে 4 যেহেতু ব্র্যাকেট নেওয়া, তার মানে 4 দুগুণে 8টা, 8টার 3টা 11টা, 11 আর 3টা 14টা। তাহলে এই দেখো 14টা হাইড্রোজেন, আর যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো গিয়ে 1, এই জন্য আমি 14 সঙ্গে 1 গুণ করলাম। 14 কে 14, আর 6 12 72, যোগ করলে আমরা পাইলাম 86। উৎসবের এটা হয়েছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। দেখো তাহলে এই যে 6 নাম্বার প্রশ্নটা একটু দেখো। কোন মৌলের কোন মৌলের একটি পরমাণুর ভর আমি তোমাকে দিয়ে দিছি, আপেক্ষিক পারমাণবিক ভর কত? হুম, গুড। এখন সবাই কি করছে, আমরা মুখস্থ একটা সূত্র আছে যে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি, উপরে থাকবে মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে থাকবে এই যে এই মানটা C12 আইসোটোপের ভরের 1/12 অংশ, 1.66 ইন্টু 10^24 গ্রাম, তাই তো? আচ্ছা তাই ঠিক আছে, সূত্র তো বুঝলাম, কিন্তু এখানে আমি একটু চালাকি করছি সামান্য। চালাকি না করলে তো মানে কোশ্চেনটা একটু হার্ড হয় না, তাই না? একটু হার্ডও না ঠিক, একটু পেঁচাইছি জাস্ট। এখানে পরমাণুর ভরটা কিন্তু কেজি এককে দেয়া ছিল, কেজি এককে দেয়া ছিল, ঠিক আছে? আর আপেক্ষিক পারমাণবিক ভর যখন আমি বের করি, আমার যেহেতু এই এই মানটাও যেহেতু গ্রামে আছে, আমার উপরের মানটাও কিন্তু গ্রাম এককে বসাইতে হবে। কারণ যদি গ্রাম গ্রাম হয় তাইলে কিন্তু কাটাকাটি যাবে, আর আমি জানি আপেক্ষিক পারমাণবিক ভরে কিন্তু কোনো একক থাকতে পারবে না। অবশ্যই আমার একক একক কিন্তু সেম হতে হবে, নাহলে কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে যেহেতু নিচে গ্রাম আসছে অলরেডি, তাহলে আইদার আমার এই যে মানটা দেয়া আছে একটা পরমাণুর ভরের কেজিতে, এইটারে হয়তো মানে হয় আমি গ্রামে নেব, আর নাইলে এইটার আমি কেজিতেই রাখবো, কিন্তু আমার নিচে যে এই মানটা আছে এই মানটারে আমি কেজিতে কনভার্ট করব। এখন কনভার্সনগুলো আমার আলাদা একটা ক্লাস আছে, ওইগুলো দেখলে পারা উচিত তোমাদের।
কেজি দেখো, সাপোজ আমি এখানে করছি কি কেজি থেকে গ্রামে নিছি, তাহলে কেজি থেকে যখন তুমি গ্রামে নাও, গ্রাম এককটা যেহেতু ছোট, গ্রামের সাথে সংখ্যাটা কিন্তু বড় হবে। ঠিক আছে, তাহলে কতখানি বড় হবে? গ্রাম আর কেজি কত কিসের সম্পর্ক বলো? 1 কেজি সমান সমান কি 1000 গ্রাম না? তাহলে এই মানের সঙ্গে জাস্ট তুমি যদি 1000 গুণ করে দাও, তাহলে কিন্তু গ্রাম এককে মান পেয়ে যাবা। তাহলে 1000 দিয়ে গুণ দিলে কিন্তু এটা 10⁻⁻26 থেকে 10⁻⁻23 হয়ে যাবে। এটা কি বুঝতে পারলে? এটা কি এখন ক্লিয়ার বা পারবা এমন প্যাচ যদি আমি আগামীতে দেই কখনো? ভাই আমি বুঝছি, বাট আমার আসছে 2.7 আসছে আমার আনসারটা, আমি কি বুঝতে? দেখছি, তোমার 2.7 আসছে, ওর আসছে সম্ভবত 0.27, না জানি 0.027। আমি দেখছি তোমরা সবাই ওই কেজি থেকে গ্রামে নাও না, এই জন্য তোমাদের অঙ্কটা কারেক্ট হয় না। বাট আমি পার্শিয়াল মার্কে দেখি তোমার দিছি, সবাইরই দিছি। এই সূত্র লেখছে মানে তার আমি পার্শিয়াল মার্ক দিছি। বুঝছো? বুঝছি ভাইয়া। তাহলে সবসময় কি করবা, কেজিতে যে এককেই থাকুক না কেন, আমার দুইটা একক কিন্তু সেম হতে হবে। তাই ওই অনুযায়ী আমি ব্যবস্থা নেব। পারবা এমন যদি প্যাচ মানে আমি? কেজিতে জি, হ্যালো, হ্যাঁ বলো। কেজিতে থাকলে গ্রামে নিতে হবে? হ্যাঁ, কেজিতে থাকলে গ্রামে নিতে হবে। কেন নিতে হবে? যাতে এই নিচের একক আর উপরের এককটা সেম হয়। ঠিক আছে, কারণ সেম আমার হওয়াই হবে। বুঝছি ভাইয়া। সেম হইলেই কাটাকাটি যাবে। আর আমি জানি যেহেতু এই 27-এর পর কোনো একক থাকতে পারবে না, যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর একটা এককবিহীন রাশি, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু ক্ষতে আসে যে আপনি ব্যাখ্যা করো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। ঠিক আছে, যাক অনেক প্রেসার পড়লাম। এখন 7 নম্বরে আসি। 7 নম্বরে কি 3 মার্কের একটা প্রশ্ন, যে ফসফরাস 1531 এর শক্তি স্তরে উপস্থিত পরমাণুর ওভারে বাবা, এটা এই কোশ্চেনটা মনে হয় তোমরা একটু সলভই করো নাই না? কঠিন কঠিন আমার যে লাগতেছিল। করার নাই, হ্যাঁ, কাটিও কঠিন নাই। কঠিন কঠিন লাগতেছিল, বাট এখন আমি বলবো, দেখবা ইজি লাগে। আচ্ছা, এখানে দেখো শক্তি স্তরে উপস্থিত, শক্তি স্তরে উপস্থিত কি? পরমাণুর স্থায়ী মূল কণিকা। আচ্ছা, পরমাণুর স্থায়ী মূল কণিকা জানি কয়টা আছে? 3টা না? ইলেকট্রন, জি প্রোটন ভাই, আর নিউট্রন। হ্যাঁ, জি ভাইয়া। পরমাণুর স্থায়ী মূল কণিকা তো 3টা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। বাট আগে আমি একটা অ্যাডজেক্টিভ অ্যাড করছি যে শক্তি স্তরে উপস্থিত। এখন এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে শক্তি স্তরে থাকে কারা? ইলেকট্রন। তাহলে আমি কিন্তু কি মিন করছি এখানে, যে এই ফসফরাসের এই ইলেকট্রন কয়টা? সিম্পলিফাই কোশ্চেন কি, এই ফসফরাসের ইলেকট্রন কয়টা? ইলেকট্রন কয়টা বলো তো? যেহেতু এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তার মানে প্রোটন 15টা, তার মানে ইলেকট্রনও কিন্তু 15টা। ঠিক আছে, এই যে ইলেকট্রন আছে কয়টা? 15টা। আবার এদের মোট ভর কত? এইটা আবার বুস্টা করছে কি, ও মোট ভরটা হিসাব করছে, বাট আমি মোট ভরটা মিন করিনি। আমি এদের বলতে বুঝিতেছি এই এই যে পরমাণুর এই যে শক্তি স্তরে উপস্থিত পরমাণুর স্থায়ী মূল কণিকা, মানে ইলেকট্রনের মোট ভর আমি বুঝাইতেছিলাম, যদিও আমি তোমার পার্শিয়াল মার্কিং দিছি। ঠিক আছে, দেখো এদের মোট ভর কত, ইলেকট্রন সমূহের মোট ভর। আমি জানি একটা ইলেকট্রনের ভর হলো গিয়ে এই মানটা 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে 15টি ইলেকট্রনের ভর 15 দিয়ে গুণ করলাম, তাইলে আমি যে ভ্যালুটা পাবো এইটাই কিন্তু আমার মোট ইলেকট্রন সমূহের ভর। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। কেমন লাগছে অঙ্কটা? অঙ্কটা কি সহজ ছিল না কঠিন? ও ভাই, শোন, আমি কোন ঠিকানা থেকে মানে ধরা খাই গেছি আজ জানে। না, এইসব ধরা খাওয়া যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা দেখো, 7 নম্বর পরে 8 নম্বর কি বলছি, ইপিএন এর প্রকৃত চার্জ আপেক্ষিক চার্জ কত? এইটা তোমরা দুইজনই ফুল মার্ক পাইছো, মানে মার্ক দেওয়ার জন্যই মূলত এই কোশ্চেনটা করা। ঠিক আছে, 9 নম্বর, সিলভার, ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু আমাদের সৃজনশীলের গ এবং ঘ দুইটার জন্যই ভালো ইম্পর্টেন্ট, আমরা দেখছি যখন আমরা 1 সিকিউ ক্লাসটা নিছি। তাহলে কেন হয় মূলত আমি এখানে সুন্দর মতো ব্যাখ্যা করছি, এটাই পড়ি যে সিলভার, ঠিক আছে, এই যে আমার সিলভার, ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। ইলেকট্রন বিন্যাস যেমন হওয়ার কথা ছিল এই 3টা মৌলের, এখানে আমি সেটা দেখাইছি যে 3s2 3p6 4s2 3d10, 3d10 এর পরে 4p6, তারপরে 5s2 4d9 এমন হওয়ার কথা ছিল। আউফবাউ নীতি অনুসারে এমন হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি, তা না হইয়া কইছে কি, এইখানে এই 5s2 থেকে একটা ইলেকট্রন সইরা আইসা 4d-তে চলে যায়, যার ফলে 4d10 হয় আর 5s1 হয়। কেন হয়? যাতে এই ডি উপশক্তি স্তরটা পূর্ণ হয়। এটা এটা হইলে লাভ কি, আমার এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হবে। কারণ আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ পি অথবা ডি উপশক্তি স্তর অধিক স্থিতিশীল, শুধু পি আর ডি উপশক্তি স্তর না,
কথাটা অ্যাকচুয়ালি এফ উপশক্তি স্তরের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট আমাদের যেহেতু এই এক্সাম্পলে এফ উপশক্তি স্তর লাগে নাই, এই জন্য আমি এফ উপশক্তি স্তর এখানে লিখিনি। তাহলে অর্ধপূর্ণ এফ উপশক্তি স্তর মানে কিন্তু F7, আর পূর্ণ এফ উপশক্তি স্তর মানে হলো F14। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা লিখতে পারছো, অনেকেই ভালো মতোই লেখছো, আমি দেখছি খাতা। তো লেখা যাবে না এই জিনিসটা আবার যদি আসে পরীক্ষার খাতায়? পারবো ভাইয়া। ইনশাল্লাহ। আচ্ছা দেখো 10 নম্বরে কি বলছি আমি, বলা হয়েছে আউফবাউ নীতি কি। আউফবাউ নীতি যদি না থাকতো তাহলে সিও মানে কি, কোবাল্ট, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কেমন হতো? আচ্ছা কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? 27, তাই তো? তাহলে এর প্রোটনও আছে 27টা আর ইলেকট্রনও আছে 27টা, তাহলে আমি 27টা ইলেকট্রনের বলতে পারো যে ইলেকট্রন বিন্যাস করব, তাই তো? আচ্ছা আউফবাউ নীতি জানি কি, দেখো ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে আগে প্রবেশ করে এবং তারপর উচ্চ শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে প্রবেশ করে, ইহাই আউফবাউ নীতি। ঠিক আছে, আর যদি আউফবাউ নীতি না থাকতো তাইলে এই যে 27 কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা কেমন হতো, দেখো আমার হয়তো 1s2 2s2, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত সব ওকে। ঠিক আছে, এইখানে মোট 18টা ইলেকট্রন চলে গেছে, বাকি আছে এখনো 9টা। 3p6 এর পরে আমার আউফবাউ নীতি যেহেতু নাই, ঠিক আছে, তাইলে কিন্তু আমার 4s এ যাইতো না, কারণ আউফবাউ নীতিই বলে যে 3p-র পরে 3d-তে না যাইয়া 4s এ যাবে। কিন্তু যদি আউফবাউ নীতি না থাকতো তাহলে তো মানুষ বিশ্বাস করতো কি প্রথমে প্রথম 1 নম্বর শক্তি স্তর ভরবে, তারপরে 2 নম্বর শক্তি স্তরে যত উপশক্তি স্তর আছে এগুলো ভরবে, তারপরে 3 নম্বর শক্তি স্তরের সকল উপশক্তি স্তর ভরবে, তারপরে 4, তারপরে 5, এভাবে যাইবে, তাই না? তাহলে আউফবাউ নীতি না থাকলে মানুষ বিশ্বাস করতো 3s2 3p6, আর এরপরে যেহেতু এখনো আমার কয়টা 9টা ইলেকট্রন বাকি আছে, ওগুলো সব কিন্তু আমার 3d-র মধ্যে ঢুকে যাবে, তাহলে 3d 9 হবে, আর 4s এ কিন্তু 0 থাকবে। হ্যাঁ, এইটা কি হয়তো যদি আউফবাউ নীতি না থাকতো। তাইলে ইলেকট্রন বিন্যাসে দেখো শক্তি স্তরের ভিত্তিতে দেখো প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, আর তৃতীয় শক্তি স্তরে তাহলে আমার থাকতো 8 আর 9 মানে 17টা ইলেকট্রন থাকতো। এই নীতির ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু যেহেতু আমার আউফবাউ নীতি আছে, আমি কিন্তু জানি যে 3p6 এর পরে আমার 2টি ইলেকট্রন 4s এ যাবে, তারপরে রিমেইনিং 7টা ইলেকট্রন আমার 3d-তে যাবে, তাই তো? যে n+l নীতি, কোনটার শক্তি বেশি কোনটার শক্তি কম, এগুলো তো সব তোমরা এখন পারো। এই নীতির ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু আমার উপশক্তি স্তরের ধারণার জন্ম। বুশরার খাতা দেখলাম সেই বিরাট ইতিহাস লিখে রাখছে, অনেক কথাবার্তা লেখছে, এত লেখার তো কোনো দরকার নেই, তুমি জাস্ট একটা কোশ্চেনের মার্কের দিকে তাকাবা। ঠিক আছে, অলওয়েজ কি করবা, মার্কের দিকে তাকাবা যে অ্যাকচুয়ালি আমার এই কোশ্চেনটা কত মার্ক। দেখো তোমার এই কোশ্চেনটা কত মার্ক মনে হয়, মোট মার্কে হলো কি আমার 5, তাহলে ভাই এইটার মার্ক 1, এইটার মান মনে করো আরো 2 3, তারপর এটার মান মনে করো 2। তো তুমি তো বিশাল ব্যাখ্যা লিখে রাখছো, ব্যাখ্যার তো কোনো দরকারই ছিল না। দেখো কতটুকু লিখতে হবে, যে এই নীতির ব্যাখ্যা করতে গিয়ে উপশক্তি স্তরের ধারণার জন্ম। তারপর আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে পটাশিয়ামের এক্সাম্পলটা, অথবা আমি এই কোবাল্টের এক্সাম্পলটা মানে কোবাল্টের এক্সাম্পলটাও কিন্তু এদিকে এক্ষেত্রে সত্য। দেখো পটাশিয়ামে কি হয়েছে, যেহেতু পটাশিয়ামে আমার পারমাণবিক সংখ্যা 19 মানে প্রোটন 19টা ইলেকট্রনও 19টা, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কেমন হয়, প্রথম যদি না থাকতো এই নিয়ম বা এই উপশক্তি স্তরের ধারণা যদি আমাদের মনে না থাকতো, আমি ধারণা করতাম কি প্রথমে 1 নম্বর শক্তি স্তর ভরবে, তারপরে 2, তারপর 3, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা আমি দিয়ে দেবো, তারপরে কি করব, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু 8টা যাইতে পারে 8টা আমি দেবো, তারপরে মোট 10টা দিছি, এখনো বাকি আছে 9টা, তাহলে 9টা আমি একদম গাদাই গাদাই 3 নম্বর শক্তি স্তরে দিয়ে দেব। কিন্তু আসলে কিন্তু তা হয় না। হবে কেন, কারণ আমি জানি এই যে তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন যাওয়ার পরে 19 নম্বর লাস্ট যে ইলেকট্রনটা আছে ওইটা কিন্তু আর এই 3 নম্বর শক্তি স্তরে যায় না, যায় চতুর্থ শক্তি স্তরের 4s উপশক্তি স্তরে। কেন যায় এগুলো আলাপ করছি, ঠিক আছে, তোমরা লাগলে একটু ইলাবোরেট করে লিখতে পারো। তাহলে এখন পর্যন্ত যেটা পড়লাম এই যে 10 নম্বর পর্যন্ত উপশক্তি স্তরের ধারণার জন্ম এই নীতির সাহায্যে, এটা বুঝছো 10 পর্যন্ত? জি ভাই। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন কেমন লাগলো বলো এখন, মানে অ্যান্সার দেখতে কেমন লাগতেছে? ভাই সব সব লাগছে। অনেক সহজ, তাই অনেক সহজ কোশ্চেন না? হ্যাঁ। এই দেখো 11 নম্বর, এন কক্ষপথ। এন কক্ষপথ মানে কিন্তু 4 নম্বর শক্তি স্তর। তাহলে 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তর কি কি, সোজা কথায় লেখলে হয়তো যে কি এন সমান সমান 4, তাহলে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0 থেকে 3 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d
4f। আবার আমি বলছি যে অরবিটাল কি কি, প্রথমে উপশক্তি স্তর বললাম, এরপর আবার আছে অরবিটাল কি কি। তো তুমি এটা এখানে দেখাবা যে 4s উপশক্তি স্তরে অরবিটাল আছে একটা, যার নাম হলো গিয়া 4s। আবার 4s উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা, যে সূত্রের মাধ্যমে কিন্তু আমি দেখাইছি। বুস্টার এই সূত্রটাতেও সমস্যা ছিল, এই সূত্র মুখস্থ করবা, ঠিক আছে। 4p উপশক্তি স্তরে অরবিটাল আছে তিনটা, এই 4px 4py 4pz। তারপর 4d উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে, নামগুলো তোমরা জানো। আর 4f উপশক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, সরি 7টা অরবিটাল আছে। আর আমরা 7টার নামকরণ জানি না বা আমরা কখনো করি নাই, ঠিক আছে। তাহলে এই উপশক্তি স্তর কি কি, অরবিটাল কি কি, এগুলো কিন্তু পারা যাবে। তোমার আমি অনেকে দেখছি যে জাস্ট লেখছে যে 4d xy ওই ওরকম 5টা লেখছে, কিন্তু এইটা উল্লেখ করা উচিত ছিল যে 4f উপশক্তি স্তরে 7টি অরবিটাল বিদ্যমান, কিন্তু তাদের নামকরণ করা হয়নি, এই কথাটুকু অ্যাড করা উচিত ছিল, ঠিক আছে। এদিকে আমি তোমাদের মার্ক কাটছি। সর্বোচ্চ ইলেকট্রন কতটি থাকতে পারে এন কক্ষপথে? সর্বোচ্চ ইলেকট্রন, এন কক্ষপথ মানে কি, 4 নং শক্তি স্তর। আর শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে ওইটা কিন্তু আমরা 2n² সূত্রের সাহায্যে ইজিলি বের করতে পারি। দেখো এন এর মান যেহেতু 4, 4 4 16, 16 দুগুণে 32টা, মানে এন কক্ষপথ অথবা 4 নং শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। আবার এই যে আমি কক্ষপথে অরবিটালের সংখ্যা এইভাবে ম্যানুয়ালিও বের করতে পারতাম, যে দেখো আমার 4s এ একটা, 4p তে 3টা, 4d উপশক্তি স্তরে 5টা, আবার 4f উপশক্তি স্তরে আছে 7টা অরবিটাল, মোট যোগ করলে কিন্তু আমার 16টাই হয়। অথবা আমি কিন্তু তোমাদেরকে একটা সূত্র শিখেছি যে যত নম্বর শক্তি স্তর ততটি উপশক্তি স্তর, যেহেতু এটা 4 নম্বর শক্তি স্তর 4টি উপশক্তি স্তর। আর আর অরবিটাল সংখ্যা কিভাবে বের করি, n স্কোয়ারের মাধ্যমে, ঠিক আছে। যেহেতু 4 নং শক্তি স্তর এই জন্য আমার অরবিটাল আছে 4 4 16টা। আর আমি জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তাহলে যেহেতু 16টা অরবিটাল আছে, তাহলে আমার মোট ইলেকট্রন থাকবে কয়টা, 16 দুগুণে 32টা। ক্লিয়ার? তোমার ক্লিয়ার, তোমার মতো ক্লিয়ার। তোমাদের কিন্তু এই অরবিটাল এখানে একটু সমস্যা আছে, এই ক্লাসটা আরেকবার দেখে নেবা তোমরা দুজনই, ঠিক আছে। আর উৎসব তুমি ইলেকট্রন বিন্যাস আর আয়নের ইলেকট্রন বিন্যাস ওই ক্লাসটা দেখবা, তোমার ওদিকে সমস্যা আছে বেশি। এখন দেখো 12 নম্বর কি বলছে, যে 3f সম্ভব না হলেও 4f সম্ভব কেন। এটা কিন্তু খতে অনেকবার আসা একটা প্রশ্ন, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে ব্যাখ্যাটা আমি কিভাবে দিতে পারি, যে দেবা প্রথমে ব্যাখ্যা করবা যে 4f কেন সম্ভব, তাই না। যে কি এটা 4f মানে কি, 4 নং শক্তি স্তর অর্থাৎ এন কক্ষপথে, এন এর মান 4, এল এর মান কি কি 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d 4f উপশক্তি স্তর রয়েছে। কিন্তু 3 নম্বর শক্তি স্তরে এন এর মান কত, এন এর সমান সমান 3, অর্থাৎ এল এর মান 0 1 2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর আছে, কি কি 3s 3p 3d। যেহেতু তাই তৃতীয় শক্তি স্তরে যেহেতু এল সমান সমান 3 মান বিশিষ্ট উপশক্তি স্তর অনুপস্থিত, তাই 3f সম্ভব না। এই কথাটুকু বুঝছো? আরেকবার পড়ো নিজেরা ভালো মতো। তৃতীয় শক্তি স্তরে তো, হ্যাঁ তৃতীয় শক্তি স্তরে তো কি 0 1 2 আছে, 3 তো নাই। যদি এল এর মান যদি আমি 3 পাইতাম তাইলে আমার কিন্তু 3f সম্ভব হইতো, বাট যেহেতু 3 নাই এজন্য আমার কিন্তু 3f সম্ভব না। আর 13 নম্বর প্রশ্নে আমি কি বলছি দেখো, 6d উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে। আমি এখানে বলছি উপশক্তি স্তর, আমি কিন্তু অরবিটাল বলি না, আমি বলছি উপশক্তি স্তর। তাহলে আমি জানি যে ডি উপশক্তি স্তর, তার যেদিকেরই হোক না কেন, 3d 4d 5d 6d 7d, ডি উপশক্তি স্তরে যেহেতু 5টা অরবিটাল আছে, তাহলে আমার সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে, 10টা না? জি ভাইয়া, 5 দুগুণে 10টা। আবার 5dxy অরবিটালে, এখানে কিন্তু এটা অরবিটাল, ঠিক আছে। 5dxy তুমি যে অরবিটালেই নাও না কেন, প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কিন্তু 2টি ইলেকট্রনই থাকতে পারে, যার একটা ঘড়ির কাঁটার দিকে এবং অপরটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। হ্যাঁ, এখন তাহলে 5dxy অরবিটালে কিন্তু আমার সর্বোচ্চ ইলেকট্রন 2টা। তোমরা কি পাগলের মতো অ্যান্সার দিচ্ছ এক একজনে, প্রশ্ন খেয়ালই করো না। আবার ষষ্ঠ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, আমার সূত্র মুখস্থ করেছি যে 2n²। আমি জানি যে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে, সূত্র হলো কি 2n²। এখানে n এর মান 6 বসাই দিয়েছো তুমি, 6 6 36, 36 দুগুণে 72 অ্যান্সার করছো এখানে, বাট এটা কারেক্ট না। কেন কারেক্ট না, কারণ আমার চতুর্থ শক্তি স্তরের পরবর্তীতে যে শক্তি স্তরগুলো আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তুমি
যাই মানে যততম শক্তি স্তরই নেও না কেন, আমার কিন্তু প্রত্যেকটা শক্তি স্তরে 4টাই উপশক্তি স্তর আছে, এস, পি, ডি আর এফ। তার মানে আমার কিন্তু উপশক্তি স্তর বাড়তেছে না, ঠিক আছে। আর অরবিটালও কিন্তু এখানে একটা, এখানে 3টে, এখানে 5টা, এখানে 7টা, মানে মোট আমার অরবিটাল আছে 16টা। এই জন্য আমার এখানে ষষ্ঠ শক্তি স্তর বললেও অ্যান্সার আমার 32টাই হবে ইলেকট্রন। চতুর্থ যদি বলতো তাইলেও 32টা হইতো, যদি সপ্তম বলে তাইলেও কিন্তু আমার 32টা হবে। বুঝতে পারছো? এই জিনিসটা আমি ক্লাসে তো ব্যাখ্যা করছিলাম, তোমরা খেয়াল করো নাই। বুঝছি ভাইয়া। 14 নাম্বার একটা বর্ণনামূলক প্রশ্ন, বই থেকে সুন্দর মতো দেখবা, তাও আমি মুখে মুখে বলতেছি, যে কৃষিক্ষেত্রে ও চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। ক্ষতিকর প্রভাব বলতে মূলত আমি তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাবের কথা বুঝাইতেছি। যেমন তোমার আছে কি, যে জেনেটিক পরিবর্তন করে, তারপরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে, আবার ওই যে পারমাণবিক বোমা ফালাইছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা আর নাগাসাকিতে। হ্যাঁ, এইসব লেখছো, বুঝতে বুঝটা লেখছে, খারাপ না, ক্ষতিকর প্রভাবটা মোটামুটি ঠিক আছে। কিন্তু এই মানে আইস আমারটা খারাপ তো। তোমারটা ক্ষতিকর ভাবে ঠিক খেয়াল নাই আমার। বাট তুমি কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমার মনে হচ্ছে তুমি বইয়ের লাইন হুবহু মাইরা দিছো, বুঝছো? মানে একটু নিজের মতো লেখার চেষ্টা করবা, তুমি ডিরেক্ট মুখস্থ করার তো দরকার নেই। কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহারটা আমি কিন্তু তোমাদের সুন্দর মতো শিখেছিলাম কিভাবে লিখবা। যেমন তুমি যখন লিখবা প্রথমে একটা প্যারা করবা যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, তারপরে দুইটা পয়েন্ট দেবা, এক নাম্বার পয়েন্টে দেবা যে রোগ নির্ণয়, আর তারপরে ওইটা ব্যাখ্যা করবা। কি দিয়ে ব্যাখ্যা করবো, যে টেকনিশিয়াম 99-এর মাধ্যমে রোগ আক্রান্ত স্থানের ছবি তোলা হয়, এগুলো নিয়ে একটু লিখবা। তারপর নিচে লিখবা রোগ নিরাময়। রোগ নিরাময় কি কি আছে, ওই যে আয়োডিন ব্যবহার করি থাইরয়েড ক্যান্সার নিরাময়, তারপরে আমরা ইরিডিয়াম ব্যবহার করি ব্রেন ক্যান্সারে, তারপরে আবার কোবাল্ট 60 ব্যবহার করি আমরা টিউমার শনাক্তকরণে, আবার টিউমার চিকিৎসায়। আর কি 32 ফসফেট ব্যবহার করি লিউকেমিয়া ক্যান্সারে, মানে ব্লাড ক্যান্সারে আর কি। তো এই কথাগুলো লিখতে হইতো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। হ্যাঁ, 10 মার্ক তো আর শুধু শুধু দেই না এই প্রশ্নে। আর কৃষি ক্ষেত্রে আর তোমরা করছো কি, মানে যে প্রশ্নে কম লেখা লাগবে সেখানে লেখছো বেশি, যেগুলো লেখা লাগবে বেশি সেখানে লেখছো কম, বা আমার মন মতো হয় না আর কি। আমি চিকিৎসা ক্ষেত্রে এক্সপেক্ট করছিলাম তোমরা রোগ নির্ণয় রোগ নিরাময় এভাবে দুইটা প্যারা করে সুন্দর মতো করবা, যেভাবে বইয়ে আছে। কৃষি ভাই ক্ষেত্রেও, ভাই নেই না আমি। কৃষি ক্ষেত্রেও কিন্তু 3টা পয়েন্ট আকারে আছে বইতে, ঠিক আছে, যে ফসলের মান উন্নয়নে, তারপরে পোকামাকড়, কি বলে পোকামাকড়, কি জানি পয়েন্টটা, দমন করতে, সোজা কথা এভাবে লিখতে পারো, পোকামাকড় দমন করতে। আরেকটা আছে সম্ভবত, যে ঠিক কোনটা খেয়াল, কোনটা আমাকে বলুন। পুষ্টিমান পুষ্টিমান নিশ্চিতকরণের জন্য, মানে ওই বই থেকে সুন্দর বুঝছি মতো বইলো, বুঝতে ঠিক আছে। পারছি। ওই 3টা পয়েন্ট সুন্দর মতো লিখতে পারলেই একদম 10-এ 10 দিয়ে দিতাম আমি এদিকে। 15 নাম্বারে ওইটা কি, পুরো মুখস্থ না না নাকি? ভাই পুরো মুখস্থ কেন, একটু পড়বা, 3-4 বার পড়বা, নিজে একবার লেখবা, দেখবা যে হয়ে গেছে, তোমার আর কিছু লাগবে না, বুঝছো? বুঝছি। ঠিক আছে। 16 একবার নিজে লেখবা, এগুলো এটা বাসা একবার নিজে লেখবা। 15 নাম্বারটা দেখো, বসে এল কক্ষপথ। এল কক্ষপথ মানে কি, দ্বিতীয় শক্তি স্তর, মানে এন এর মান 2, এই যে এন সমান সমান 2। আচ্ছা দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এর একদম ডিরেক্ট সূত্রের ম্যাথ দিয়ে দিছি, কৌণিক ভরবেগ এমবিআর সমান সমান NH/2 পাই, এই যে আমরা বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য, তাই না? এখানে জাস্ট আমি এইচ এর মান মুখস্থ। আর বুস্টার, তুমি এইচ এর মানের জায়গায় ভুল করছো, এইটা কোনোভাবেই আমি মানে এক্সপেক্ট করি নাই, বুঝছো? এইচ এর মান ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট ভ্যালিউস ইন সায়েন্স, এই মান কোনোদিন ভুল করবা না, ঠিক আছে। আর একক কি, এই প্লাঙ্কের ধ্রুবকের একক হলো গিয়া কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। মুখস্থ করবে এগুলো, আমি বুঝিয়েও দিছি কেন। ভাইয়া হ্যাঁ বলো। আমাদের ঠিক আছে না? তুমি মিলাও, তুমি খাতায় করছো না, তুমি মিলাও ঠিক ছিল কিনা, আমার তো এখন আপনার ঠিক সঠিক খেয়াল নাই। তোমার আমার সঙ্গে অ্যান্সার যদি মিলে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে, আমার এখন আসলে সঠিক ঠিক খেয়াল আছে। নাই। ঠিক আছে, দেখো জাস্ট মান বসেছি, আমার অঙ্ক হয়ে গেছে। আর 16 নম্বর অঙ্কে আমি একটু চালাকি করছি, যে বলছি এম কক্ষপথ। আচ্ছা এম কক্ষপথ মানে কত নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, কে জানি 4 নম্বর শক্তি স্তর লিখে রাখছে। তাহলে এই এম কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ঠিক আছে, আমি কিন্তু কৌণিক বেগ বলি নাই, আমি শুধুমাত্র বেগের কথা জানতে চাইছি এখানে। তাহলে আমি যেহেতু বেগ চাইছি, মানে আমি ভেলোসিটির মান জানতে চাইছি। আমার যখন ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি পর্ব, ওই সময় এই জিনিসটা আরেকটু ভালোভাবে আমি তোমার ব্যাখ্যা করতে পারবো। আপাতত জাস্ট জানো যে বেগ ভি সমান সমান জাস্ট এই সমীকরণটা থেকেই এই সমীকরণটা আসছে, ঠিক আছে। এই এম আর এখানে গুণাকারে ছিল, সমান চিহ্নের এই পাশে চলে আসলে ভাগ হয়ে গেছে, এই জন্যই NH/2 পাই এমআর হয়েছে, ঠিক আছে। NH/2 পাই এমআর হয়েছে, যেই এটা উৎসব পারছে ভালো মতো।
এখানে এন এর মান এই যে 3 বসাবা, যেহেতু এম কক্ষপথ, এইচ এর মান তো মুখস্থ 2 পাই কনস্ট্যান্ট ভ্যালু, এম মানে কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। আর আমি কিন্তু বলছিলাম এই সূত্র কিন্তু এসআই এককে, তোমার যা যা আছে সবকিছু এসআই এককে নিতে হবে। এই জন্য ভর, এই যে ইলেকট্রনের ভরটা কিন্তু গ্রাম এককে বসান যাবে না, আমি কিন্তু এসআই একক মানে কেজিতে বসাইতে হয়েছে। এই যে 9.11 ইন্টু 10⁻, এখানে কিন্তু -31 হয়েছে, -28 কিন্তু হয় নাই, ঠিক আছে। আর এখানে আর এর মান আমি তোমার এই ইচ্ছা করে বেশি আর পেঁচাই নাই, আমি তোমার ডিরেক্ট দেখো মিটার এককেই দিয়েছিলাম 2 ইন্টু 10⁻⁻15 মিটার। কিন্তু সবসময় কিন্তু কি বলে এত সহজ করবে না, বুঝছো। ওটা চাইলে তারা ন্যানোমিটারে দিতে পারতো, ওই সময় আবার ওটারে মিটারে কনভার্ট করে আমার ম্যাথটা করা লাগতো। যাই হোক, তো আমার ওই মানগুলো বসালে আমার ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। আর যেহেতু বেগ, আর আমরা জানি বেগের একক হলো গিয়া মিটার পার সেকেন্ড, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যদি একটু 16 নম্বর অঙ্কটা তো পারছি, 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্কটা অ্যাকচুয়ালি আমি একটু আমার পছন্দের ম্যাথের মধ্যে একটা, কারণ এই ম্যাথগুলো আমি খুব একটা দেখি নাই তোমাদের গাইডে বা টেস্ট পেপারে, আমি এই ম্যাথগুলো দেখিনি, এই জন্য জাস্ট আমি এই টাইপের একটা রাখার জন্য এটা রাখছি। এটার মার্কও কিন্তু 5 দিছি, দেখছো। দেখো, ই আমরা জানি যে বোরের তৃতীয় স্বীকার্য অনুসারে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ করে, আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। এখন যখন শক্তি শোষণ করে তখন অ্যাকচুয়ালি পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয় না। আর যদি পারমাণবিক বর্ণালী তুমি ফালাও পর্দার উপরে, তাহলে ওইটার কালার হবে কালো রঙের, কালো রং হবে যদি তুমি ওটারে বলে শোষণ বর্ণালী, ঠিক আছে। এগুলো তুমি 11-12 শিখবা। আর যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন যে বিকিরণ করে আলোটা, মানে শক্তি, আলোক শক্তি বিকিরণ করে, ঠিক আছে, শক্তিকে আলোক রূপে বিকিরণ করে, ওইটারে বলে বিকিরণ বর্ণালী। আর এই বিকিরণ বর্ণালীর তোমার তরঙ্গ দৈর্ঘ্য হইতে পারে আর কম্পাঙ্ক এক এক সময় এক এক মানের হইতে পারে। তো এখানে আমরা সূত্রটা মূলত জানি যে কতটুকু শক্তি শোষিত বা বিকৃত হয়। ই সমান সমান, ই মানে এনার্জি, ই সমান সমান এইচ নিউ সমান সমান এইচ সি বাই ল্যামডা। এখন একটা সত্য কথা বলো, এই সত্যটাকে আমি তোমাদেরকে মুখস্থ করতে বলছি নাকি বলি নাই? ডিরেক্ট এইভাবেই। হ্যাঁ, এগুলো সব মুখস্থ করতে বলছি। তাহলে তোমার এখানে প্রথমে বের করতে হবে কতটুকু শক্তি বিকৃত হয়, মানে তোমার এই ই এর মানটা বের করতে হবে। তাহলে তুমি এই সূত্রেও বের করতে পারো, আবার এই সূত্রেও বের করতে পারো। এখন কোন সূত্রের মাধ্যমে তুমি বের করবে, এইটা নাকি এইটা? এর জন্য আমার যাইতে হবে একটু উদ্দীপকে, যে আমার দেওয়া আছে কি, আমার কি এইচ আমার দেয়া আছে। আচ্ছা, এইচ তো মুখস্থ, এইচ তো আমি পারি। সি, সি মানে কি, সি মানে হলো গিয়ে সূর্য মানে আলোর বেগ, ঠিক আছে। আর আলোর বেগের মান হলো গিয়া 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আর কি আছে বলো? আর আছে আমার নিচে ল্যামডা, ল্যামডা মানে হইল গিয়া তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমি কোশ্চেনে বলছি যে আসার সময় এন কক্ষপথ মানে কি 4 নম্বর শক্তি স্তর থেকে, এল কক্ষপথ মানে 2 নম্বর শক্তি স্তর, মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসতেছে, তাহলে অবভিয়াসলি শক্তি বিকিরণ করতেছে আলোর রূপে। এই সময় আসার সময় 460 ন্যানোমিটার বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হয়, দেখছো। তাহলে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে কি ইনফরমেশন দিচ্ছে, যে এর তরঙ্গ দৈর্ঘ্য হলো 460 ন্যানোমিটার। তাহলে আমি কিন্তু এই 460 ন্যানোমিটারকে, দেখো এই সকল সূত্র কিন্তু এসআই এককের সূত্র, আমি এসআই এককে কনভার্ট করব। এই ল্যামডা আমার ছিল কিন্তু কিসে, ন্যানোমিটারে ছিল, কিন্তু আমি সেই ন্যানোমিটারে কিন্তু রাখবো না, আমি নিয়ে গেছি কিসে, মিটারে নিয়ে গেছি। দেখো 460 ন্যানোমিটার সমান সমান 460 × 10⁹ মিটার। এখন তোমাদের যদি এইসবের সমস্যা হয় ভাই, বিশ্বাস করো কিছু করার নাই। কেন কিছু করার নাই? এগুলো হলো কি আমাদের মূলত ফিজিক্স, ফিজিক্সের প্রথম অধ্যায়ের জিনিসপাতি। এখন সমস্যা থাকলেও কিন্তু যখন ফিজিক্সের প্রথম অধ্যায়টা পড়াবো ওই সময় আশা করি সমস্যা থাকবে না, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলো। এটা এটা আমি করছি রে সতেরো নাম্বারটা। হ্যাঁ, তোমার তো হয়েছে সম্ভবত এটা, মেলছে, হচ্ছে এটা। অ্যান্সার মেলছে না? সেম অ্যান্সার হ্যাঁ মেললে সেম। হয়েছে, ঠিক, অ্যান্সার যদি মেলে তাহলে হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে মান এত কি, যেহেতু এনার্জি শক্তির একক কিন্তু জুল, হ্যাঁ। আর এখানে আরেকটা পার্ট আছে এই ম্যাথে, ওই পার্টটা আমি তোমাকে বলছি যে তার কম্পাঙ্ক কত। এই যে আলোটা, এই আলো তো একটা তরঙ্গ, এর কম্পাঙ্ক কত। কম্পাঙ্ক এই যে এখানে লিখছি না নিউ, এই নিউ হলো গিয়া আমার কম্পাঙ্কের প্রতীক বলতে পারো। তো কম্পাঙ্ক নিউ সমান সমান, আমি কিন্তু জানি নিউ সমান সমান কি
সি বাই ল্যামডা। বুঝছো? নর্মালি বুঝছি ভাইয়া। এটা তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমরা জানি নিউ সমান সমান সি বাই ল্যামডা, আবার আমরা জানি ই সমান সমান এইচ নিউ। এই জন্যই আমি পরবর্তীতে লিখতে পারি অতএব এইচ আর নিউ এর জায়গায় জাস্ট নিউ এর মানটা লিখে দাও এইচ সি বাই ল্যামডা। এইভাবেই ই সমান সমান এইচ সি বাই ল্যামডা সূত্রটা আসছে। ঠিক আছে, তো কম্পাঙ্কের জায়গায় তুমি সি এর মান বসাও আর ল্যামডার মান তো বসাই দিলা, উদ্দীপকে দেওয়া ছিল, সো তোমার অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। আর কম্পাঙ্কের একক হইল গিয়া হার্টস। হার্টস অথবা এটারে পার সেকেন্ডও বলে। এটা নিয়ে বেশি গবেষণা করতে যাই না, আমরা যখন ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ পড়ব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, 18 নাম্বার ম্যাথটায় কি বলছি দেখো, বোরের পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা আচ্ছা, এই কোশ্চেনে না সামান্য মিস্টেক আছে। মিস্টেকটা কি আমি তোমাদের শুদ্ধই তোমার বলি, তোমরা লাগলে খাতায় লেখো। এই কোশ্চেনটা মূলত হবে যে বোর পরমাণু মডেল অনুসারে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় এমন 5টি পরমাণুর নাম লিখো। ঠিক আছে, এটা হবে যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় এমন 5টা পরমাণু লিখতে। এখন তোমরা আমারে বলো তো, বোরের পরমাণু মডেলের সাহায্যে আমি কাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর আমি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখো তো, এখানে আমি এরকম একটি ইলেকট্রন আছে, এরকম 5টা পরমাণু লিখবো। আমি কিন্তু 5টা মৌল বলি নাই, 5টা পরমাণু বলছি, মানে এখানে অন্যান্য এলিমেন্টও থাকতে পারে। দেখো, যদি শুধু মৌল মৌল বলতাম তাহলে অ্যাকচুয়ালি করা যেত না, কারণ একটা ইলেকট্রন আছে এমন মৌল শুধুমাত্র হাইড্রোজেনই আছে। ঠিক আছে, কিন্তু দেখো পরবর্তীতে লিখছে কি হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, বোরন 4+। এই যে 5টা আমি লিখে ফেলেছি, 5টা মৌল। দেখো প্রত্যেকের কিন্তু ইলেকট্রন একটা। হিলিয়ামের নর্মাল ইলেকট্রন ছিল 2টা, কিন্তু হিলিয়াম প্লাস তার মানে কি হিলিয়াম মৌল একটা ইলেকট্রন ত্যাগ করেই তো হিলিয়াম প্লাস হয়। তার মানে এখানে কিন্তু ইলেকট্রন আছে 2টা থেকে একটা বিয়োগ হয়ে গেছে, তাহলে একটা। আবার লিথিয়ামের নর্মাল ইলেকট্রন ছিল 3টা, কিন্তু যেহেতু 2+ মানে কি 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে ওর কিন্তু এখন একটা ইলেকট্রন। বুঝতে পারছো? বুঝছি বুঝছি ভাই, বুঝছি শিওর? বুঝছি, শিওর বুঝছি। আচ্ছা, গুড। তাহলে আমি যাই সামনে। অবশ্যই জানবেন। ঠিক আছে, এখন 19 নম্বরে কি বলছি যে পরস্পরের আইসো ইলেকট্রন এরূপ 5টি পরমাণুর নাম লিখো। এইটাও তোমরা কেউ অ্যান্সার করো না। আচ্ছা, আইসো ইলেকট্রন মানে জানি কি? হ্যাঁ, যে সকল পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান তারাই পরস্পরের আইসো ইলেকট্রন। তাহলে তুমি এমন পারলা না বলো, দেখো আর্গন, আর্গনের আমার পারমাণবিক সংখ্যা যেহেতু 18, তার মানে প্রোটন ইলেকট্রন সবই 18টা করে আছে। আবার এখন আমি নর্মাল মৌল তো আর পাবো না, আমি এখন একটু ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে চিন্তা করব যে কার আমি 18টা ইলেকট্রন বানাইতে পারি। সাপোজ একজনের 17টা ইলেকট্রন আছে, আমি যদি ওরে বাইরে দিয়ে আরো একটা ইলেকট্রন ঢুকাইয়ে দিই তাহলেই কিন্তু ওর 18টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে ক্লোরিন, ক্লোরিনের ছিল 17টা, ক্লোরিনের বাইরে আরেকটা আমি ইলেকট্রন অ্যাড করছি, তাহলে এই যে ক্লোরিন মাইনাস বা এই যে ক্লোরাইড আয়ন, এখানে কিন্তু আমার 18টা ইলেকট্রন আছে। আবার সালফারে ছিল 16টা ইলেকট্রন, সালফারে 2টা ইলেকট্রন আমি অ্যাড করছি, তাহলে সালফারে হয়ে গেছে 18টা ইলেকট্রন। আবার পটাশিয়ামে ছিল 19টা, এখানে এখান থেকে আমি একটা ইলেকট্রন সরাইয়ে নিয়ে পটাশিয়াম আয়নে পরিণত করছি। পটাশিয়াম আয়নে কিন্তু আমার ইলেকট্রন কয়টা? 18টা। আবার ক্যালসিয়ামে ছিল 20টা, কিন্তু 2টা সরাইছি দেখা আছে এখন 18টা। দেখো, তাহলে এই 5টা কি আইসো ইলেকট্রনের উদাহরণ না? পারলা না? পারলা না কেন বলো? প্রশ্নটা কি কঠিন ছিল? কঠিন ছিল এটা, কি যে বলো আল্লাহ। দেখো, 20 নাম্বার তো পারছো মোটামুটি, বাট আমি তোমাকে বলি এইভাবে এটা বই থেকে লেখার চেষ্টা করবা। যেমন প্রথমে ও লেখছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে দেওয়া হয়েছে, একদম রাইট অ্যান্সার। সীমাবদ্ধতা সমূহ, এটা লেখার আগে যদি বড় বড় প্রশ্ন আসে তোমাদের সিকিউতে, তাহলে একটু রাদারফোর্ডের সীমাবদ্ধতা লেখার আগে লাগলে একটু ভালো ভালো কথাও লেখো, যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে অন্যান্য কি নামে ডাকা হয়, সোলার সিস্টেম মডেল, নিউক্লিয়ার মডেল, কেন ওই নামে ডাকা হয়? যেহেতু নিউক্লিয়ার সম্পর্কে প্রথমে ধারণা দেয়, সেই জন্য নিউক্লিয়ার মডেল। আবার সোলার সিস্টেম মডেল কেন বলা হয়? যেহেতু একে কি নিউক্লিয়াসকে কি বলে সূর্যের সাথে এবং শক্তি স্তরে ঘূর্ণনশীল ইলেকট্রন সমূহকে কি গ্রহের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয়। এগুলো লেখার পরে সীমাবদ্ধতা সমূহ তুলে ধরা, যে নিম্নে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ তুলে ধরা হলো। সীমাবদ্ধতার মধ্যে প্রথম সীমাবদ্ধতা কি? যে রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। দ্বিতীয় সীমাবদ্ধতা কি? যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন সমূহ
কিভাবে বিন্যস্ত থাকে এই সম্পর্কেও কিন্তু কোনো ধারণা দেওয়া হয় নাই। তৃতীয় সীমাবদ্ধতা কি আছে, আরেকটা আছে না, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি ইলেকট্রন ঘুরতে থাকলে বা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো বস্তু ঘুরতে থাকলে কন্টিনিউয়াসলি, আচ্ছা কন্টিনিউয়াসলির বাংলা কি, আম, এই বাংলা কি, বাংলা ভুলে গেছি, আম, ক্রমশই, ক্রমশই নাকি, আচ্ছা যাই হোক, বাংলা মাঝে 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 এমন হয়, ঠিক আছে, পরিচিত শব্দ মাথা থেকে চলে যায়। তো যাই হোক, তো ওদের ঘূর্ণন পথটা ছোট হইতে থাকে, আর একটা সময় কিন্তু তাইলে আমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে, অর্থাৎ পরমাণু কিন্তু স্থায়ী হতে পারবে না। সো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। আরেকটা সীমাবদ্ধতা, মেজর সীমাবদ্ধতা হলো গিয়ে এখানে কি চার্জহীন সূর্য এবং পৃথিবীর সঙ্গে, সূর্য এবং অন্যান্য গ্রহের সাথে চার্জ যুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে, ঠিক আছে। এই চারটা সীমাবদ্ধতা আছে, চারটাই তোলা একদম 5-এ 5। আর এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা, বোরের তিনটা স্বীকার্য, এগুলো কিন্তু আইসা পড়তে পারে। আবার রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য আমরা কিন্তু দেখছি, এই কোশ্চেনটা সিকিউতে অনেক হর হামেশাই আইসা থাকে। 21-এ কি আছে, ইলেকট্রন বিন্যাস জানতে চাইছি, যেখানে পুরা বুশটা একদম ফাটাই দিছে, সব পারছে। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম 2+, তাহলে নর্মাল স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে জানতে হবে। স্ক্যান্ডিয়ামে যেহেতু 21টা ইলেকট্রন, মানে 21টা ইলেকট্রন, তাহলে এই যে 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6 এর পরে যায় মূলত 4s2, তারপর আসে 3d1 কিন্তু যেহেতু এখানে 2+, তার মানে 2টি ইলেকট্রন বের হয়ে যাবে। কোথা থেকে বের হবে, একদম সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে বের হবে, এই জন্য 4s কিন্তু 0 হয়ে গেছে, মানে চতুর্থ শক্তিস্তরে আর কোনো ইলেকট্রন নাই। আবার ক্রোমিয়াম 2+-এ কিন্তু আমরা জানি কেমন ছিল, 4s1 3d5, দুইটি ইলেকট্রন চলে গেছে, 4s থেকে একটা গেছে, তারপর 4s শূন্য হয়ে গেছে, আর 3d5 থেকে একটা চলে গেছে দেখে 3d4 হয়ে গেছে। এবার এর নাম কি, সালফার, সালফার -1। তো সালফারে আছে মূলত 16টা, আর একটা যুক্ত হয়েছে। দেখো অ্যানায়নের সময় কিন্তু অ্যাকচুয়ালি করা অনেক ইজি, ক্যাটায়নের সময় একটু জাস্ট মাথাটা খোলা রাখতে হয় যে ইলেকট্রন যে যাবে কোথা থেকে যাবে, যাবে একদম সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে। হুম, এটা কিন্তু সহজ, এরা সবাই পারছে যে 17টি ইলেকট্রন দিয়ে দাও, 2 2 6 2 5, ক্লোরিনের মতো ইলেকট্রন বিন্যাস। সেলেনিয়াম, সেলেনিয়াম 34, আমি কিন্তু তোমাদেরকে এই যে পারমাণবিক সংখ্যা এখানে অ্যাড করে দিছি, যাতে পরীক্ষার হলে সমস্যা না হয়, যেহেতু তোমরা পর্যায় সারণী পারো না, এই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখানে এটা তুমি পারছো, ঠিক আছে, ইজি, জাস্ট নিয়ম অনুসারে করে যাবে, আহ্বানীতি অনুসারে, তাইলেই হবে। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম কি, এটা কিন্তু আমার 12 নম্বর গ্রুপ। আচ্ছা তোমরা তো গ্রুপ বোঝো না, মানে জিঙ্কের নিচে আছে, আচ্ছা নিচে আছে না উপরে আছে, তাও তো তোমরা বুঝবো না। আচ্ছা থাক, ওই তাহলে ওই পেশাল না ফুটি, আমি একদম ডিরেক্ট ইলেকট্রন সেখানে করছি, জাস্ট দেখে নাও, ঠিক আছে, নিয়ম অনুসারে। 21 নম্বর ইজি ছিল। 22 নাম্বার আর হলো গিয়া পরবর্তীতে 23 আর 24 আছে, এই 22 23 24 হলো গিয়া এই কোশ্চেনের আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট ফর বোর্ড, বোর্ড এক্সামে এই, যদি এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, তারপরে প্রকৃতিতে কোন একটা ভাইয়া, আইসোটোপের শতকরা পরিমাণ, হ্যাঁ বলো। ভাই আপনি এরকম একটা আমাদেরকে আপনার সৃজনশীল সেদিন গাইডের মধ্যে সলভ করাইছেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ফুল এরকম একদম। একটা কোশ্চেন তো আমি গাইড থেকে দিছি, এইটা না, এইটা ভাই বানাইছি, এটা আপনি, এইটা বানাইছি, এটা না, না না এইটা না, 24 নম্বরটা আমি গাইড থেকে তুলছি, 24 নম্বরটা এই কোশ্চেনটা গাইড থেকে তোলা। ওই গাইড তো না, টেস্ট পেপার আর কি, কোন বোর্ডের জানি আসছে, কত 21 সিলেট বোর্ড না জানি কোন বোর্ড, 21 সালের কোশ্চেন এটা। এই কোশ্চেন আমার অনেক পছন্দ হয়েছিল, আমি ওই সময় বলছিলাম যে একটা কোশ্চেন যদি সলভ করো এই 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 টাইপ থেকে, তাহলে এই অঙ্কটা করে যাবা পরীক্ষার আগে রাতে, হ্যাঁ 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 ঠিক আছে। বলছিলেন। দেখো, তো 22 নম্বর ম্যাথটা, 22 নম্বর ম্যাথে কি বলা হয়েছে আগে দেখি তো একটু, ওই কি হইলো, আহা কি সমস্যা করতেছে দেখো, জুম করবো জুম হয় না, আজব ব্যাপার, যাক কিছু করার নাই, যেমন আছে দেখো, এই যে এক্স একটা মৌল, এক্স মৌলের ক্ষেত্রে 110 115, আচ্ছা এর বোঝাই যাইতেছে না, মানে এত ছোট, আমি মুখে মুখে বলতেছি, তোমরা একটু খেয়াল করো। এটা হলো X115, মানে 115, এটা হলো এক্স 112, এটা আবার লিখছি ডাইন পাশে দেখছো, মানে তাড়াহুড়ো করতে যে ডান বাম করে ফেলাইছি, 112। আইসোটোপ তিনটির যথাক্রমে শতকরা প্রাপ্তির হার, একটা হলো 70%, এটা থাকবে 70%, আবার এইটা থাকবে কি আমার 17%, আর এইটা থাকবে আমার 12.5%। তাহলে আমার লাস্ট লাইন কি বলছে, মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে আমরা সূত্র শিখছি সবাই কি, ওই যে
সূত্রটা যদি আমি মুখস্থ করতাম লাগে না আর কি, যে পিএম প্লাস কিউএন ডিভাইডেড বাই 100, এটাই তো হইলো কি আমার আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে একটু ব্যাপার আছে ভাইয়া। ব্যাপার আছে কি, তোমার আমি এখানে প্রথম লাইনে বলছি 3টা আইসোটোপ, হ্যাঁ, বাট এখানে একটা কথা হুম আমি অ্যাড করছি যে আরো একটি প্রাকৃতিক আইসোটোপ এক্স 100 কত লিখছি 17, 117 বিদ্যমান। এছাড়াও কৃত্রিম আইসোটোপ, কৃত্রিম আইসোটোপের কথাও বলছি, এছাড়াও কৃত্রিম আইসোটোপ মানে মানুষ ল্যাবরেটরিতে বানাইছে এক্স 114 আর এক্স 119ও আছে। তাহলে আলটিমেটলি আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমি কিভাবে বের করব? তার আগে একটা কথা বলি, আমি যখন গড় আপেক্ষিক পারমাণবিক ভরের হিসাব করি, আমি যে আইসোটোপগুলো নেই ওগুলা কিন্তু সব কয়টাকে আমার মানে প্রাকৃতিক আইসোটোপ হইতে হবে, ঠিক আছে? আমি কিন্তু ওই যে ল্যাবরেটরিতে যে আইসোটোপ বানাইছি ওইগুলো আমার দেখার বিষয় না। তাহলে প্রথমেই এই যে আমি কৃত্রিম আইসোটোপের যে 2টা নাম দিছি এইটা আমার লাগবে না কোনো কাজে, এই লাইনটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। আমার কৃত্রিম আইসোটোপ কোনো কাজে লাগবে না এখানে। আমার লাগবে শুধুমাত্র প্রাকৃতিক আইসোটোপ। এখন এই আইসোটোপটা আমার আছে 70%, এটা 17, এটা 12.5। তুমি মোট এই পার্সেন্টেজগুলো যোগ করলে সাধারণত 100 হওয়ার কথা, কিন্তু 100 কি হয় দেখো তো? 100 কিন্তু হয় না, হয় 99.5%। কত হয়? 99.5%। তাহলে বাকি 0.5% কই গেল? এই যে বাকি হারা গেল। 0.5% কই গেল? তা এইটাই পরবর্তী লাইনে যে আরো একটি প্রাকৃতিক আইসোটোপ এক্স 117 বিদ্যমান। বাট আমি অ্যাকচুয়ালি এখানে ইনডিরেক্টলি তোমাকে বলছি যে এই এক্স 117 প্রকৃতিতে শতকরা পরিমাণ হলো গিয়ে 0.5%, বুঝছো? বুঝছি ভাইয়া। এইটা একটু টেকনিকের বিষয় ছিল, মাথা খাটানোর জিনিস। তাহলে সলিউশনটা দেখো ডিরেক্ট, এই যে এটাতে 70%। আগে জাস্ট আমি উদ্দীপকে যা যা আছে লিখছি, তারপরে আমি সূত্র বসিয়ে দিচ্ছি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, সূত্র তো তোমরা পারো তাই না? এই 110-এর সঙ্গে 70 গুণ করছি, 115-এর সঙ্গে 17 গুণ করছি, 112-এর সঙ্গে 12.5 গুণ করছি, আর 117-এর সঙ্গে 0.5 গুণ করছি, এগুলো সব যোগ করছি, তারপর 100 দিয়ে ভাগ করছি। তাইলে আমার আপেক্ষিক না, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে গেছে এই এক্স মৌলের, বুঝছো? বুঝছি। অঙ্কটা কেমন লাগলো? এটা আমি করছি তো, সহজ হয়েছে আমারটা দেখো সেম। তোমার অ্যান্সার সেম, বাট তুমি তো এই 0.5% কনসিডার করো নাই, করছো? কোনটা ভাইয়া বুঝি নাই। এই যে এক্স 117 যে 0.5% অ্যান্সার সেম না, অ্যান্সার অনেক কাছাকাছি, তুমি এটা ও কনসিডার করো আচ্ছা, নাই। same নাই, না 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 না, আমি এটা করি নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। তোমরা করছো না জানি, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু না না আমি করি নাই এটা। এই 22, 23, 24-এ কেউ মনে করো হয় নাই আর কি, মনে হয় কেউ করেই নাই আর কি, যদি ইম্পর্টেন্ট ছিল সব থেকে বেশি। তাহলে 22 নাম্বার এখন যদি পরীক্ষায় আসে, বোর্ড এক্সাম বা স্কুলের এক্সাম, পারা যাবে? পারবো পারবো ভাই পারবো। এত কঠিন দেবেও না, এর থেকে সহজ দেবে, ঠিক আছে? আর 25 নাম্বার এটা কি 1 মার্কের প্রশ্ন লাস্টে অ্যাড করছে 100 বানানোর জন্য, সোজা কথা, যেগুলার সেই নাম্বারটা আমি করছি তো ভাই, বিচার করেন নাই। না না, আমি তোমার সবই দেখছি, বাট আমার এখন মন নাই, ঠিক আছে? তুমি কি কি করছো, নাম্বার আমি দিচ্ছি সবকিছু তোমার যা যা হয়েছে, দেখো। 21-এ করছি, 24-এ করছি, 23-এ করছি। এটা 22 নাম্বার, হুম 21 নাম্বার ভুল করছো সব। ভুল করছি না তো। 25 দেখো, টাংস্টেন, টাংস্টেনের ল্যাটিন নাম লেখো, ল্যাটিন নাম হলো ওলফ্রেম, বানান দেখতে হবে ভাইয়া। পারদ, পারদের ল্যাটিন নাম হাইড্রারজিরাম, আর লেড হলো গিয়ে ইংলিশ নেম। সোনা, সোনার ইংলিশ হলো গিয়া গোল্ড, আর ল্যাটিন নাম হলো গিয়া অরাম, অরাম আমরা অনেকে বলি না যে অরা, মানে জেনজি ওয়ার্ড আছে কিছু, হ্যাঁ, ইনফিনিটি অরা, কি বুঝি টুজি না ভাই, কি বলে টলে, স্কিবিডি, সাস, মানে এসব কি হাবিজাবি বলে। রূপা, রূপার ইংলিশ নেম কি সিলভার, আর ল্যাটিন নেম হলো গিয়া আর্জেন্টাম, আর্জেন্টাম। ঠিক আছে? তো এগুলোর প্রতীক সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে মুখস্থ করাইছি, দইরা দইরা। লাস্ট 2 কোয়েশ্চেন্স, 23 নাম্বার আর 24 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 23 নাম্বারে আমার বলা হচ্ছে যে ক্রোমিয়াম 2n² সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। তার আগে আমার বুঝতে হবে 2n² সূত্রটা মানে কি, তাই না? 2n² সূত্র অনুসারে আমার প্রথম শক্তি স্তর ভরবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন যাবে, আবার দ্বিতীয় শক্তি স্তর সম্পূর্ণভাবে ইলেকট্রন দিয়ে ভরবে, তারপরে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন যাবে, আবার তৃতীয় শক্তি স্তরও সম্পূর্ণভাবে ইলেকট্রন ভরবে, দেন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন যাওয়া শুরু করবে। তোমরা বুঝতে পারছো সিকোয়েন্সটা? তাহলে প্রথম শক্তি স্তর পুরোপুরি ভরবে আমি বুঝবো কিভাবে? প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কটা যেতে পারে ভাইয়া? এই সূত্রের মাধ্যমে, 2n² সূত্রের মাধ্যমে দেখাবো 2টা।
দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 8টা। আচ্ছা। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা, আর চতুর্থ শক্তি স্তরে 32টা, পঞ্চম শক্তি স্তরে 32, ষষ্ঠ শক্তি স্তরে 32। ঠিক আছে, ওগুলো সবকটা 32টা। এখন এই গান বন্ধ। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সেই অনুসারে কেমন হওয়া উচিত ছিল তাইলে বলো? ক্রোমিয়ামের যেহেতু 24টা ইলেকট্রন আছে, হ্যাঁ, তাহলে আমার প্রথমে শক্তি স্তরে কিন্তু 2টা যাবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা যাবে, মোট যেহেতু 10টা চলে গেছে, বাকি আছে এখনো 14টা। তাহলে কিন্তু আমার নিয়ম হইতো যে তৃতীয় শক্তি স্তরে আমার 14টা যাবে, কিন্তু বাস্তবে কিন্তু তেমন হয় নাই। কি কেন? বাস্তবে কিন্তু তোমার এই তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন যাওয়ার পরে 9 নাম্বার ইলেকট্রনটা, মানে তোমার আলটিমেটলি দেখো 8 8 16 18, মানে 19 নাম্বার যে ইলেকট্রনটা, 19 নাম্বার ইলেকট্রনটা কিন্তু আমার আর তৃতীয় শক্তি স্তরে না গিয়ে কোথায় গেছে? চতুর্থ শক্তি স্তরের 4s উপশক্তি স্তরে গেছে। ওইটা আবার আমরা ওই যে n+l বা আউফবাউ নীতিতে ব্যাখ্যা করছি, বুঝছো? জি ভাইয়া, বুঝছি ভাইয়া, তা বুঝছি। 2n² নীতি মানে না কেন? কারণ এখানে আমার ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হয় এমন যে 2,8,13,1, কিন্তু যদি এইটা মানতো 2n², তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এমন না হইয়া দেখো 2 গেছে 8 গেছে আর বাকি থাকে 14টা, আমার 14টা তৃতীয় শক্তি স্তরে যাবে। যেহেতু তা হয় নাই, তার মানে ক্রোমিয়াম 2n² সূত্র মেনে চলে না। এই কোশ্চেনটা মূলত তোমার বোর্ডে আসে যে পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যে পটাশিয়াম 2n² সূত্র কি মেনে চলে নাকি চলে না। এবার এমসিকিউতেও কিন্তু জিনিসটা ছিল, ওই সময় আমি মানে ব্যাখ্যাটা আমার মাথায় ছিল না কেন জানি। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। পারবা? পারবো ভাইয়া। এই কোশ্চেনটা কি সহজ ছিল না কঠিন? সবই সহজ ভাই। হ্যাঁ, তাহলে এটা ব্যাখ্যা করছো মানে তুমি 2 মার্ক পাবা। আর একটু লেখা আছে যে 5টা মৌল লেখো, এরকম। এই যে 2n² সূত্র মানে না, এরকম আরো 5টা মৌলের নাম লিখতে বলছি, তুমি ইজিলি পারবা। তুমি মূলত ওই যে 18 নাম্বার ইলেকট্রনটা কোথায় গেছে? আর্গন না? আর্গনের পরবর্তী যে কোনো 5টা মৌল দিলেই হয়ে যাবে। আর্গনের পরবর্তী যে কোনো 5টা না, মানে ইমিডিয়েট যে 5টা আছে, মনে করো পটাশিয়াম দিতে পারো, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এগুলো কিন্তু, তারপর Vanadium। ক্রোমিয়াম দিতে পারো, তারপর ম্যাঙ্গানিজ হইতে পারে, আয়রন হইবে, কোবাল্ট হইবে, নিকেল হবে, কপার, জিঙ্ক কপার হবে না, না 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 ভাই, জিঙ্ক হবে না, কপারও হবে না, জিঙ্কও হবে হবে না। না, না না না, কপার হবে না। কেন হবে না? কারণ কপারের ক্ষেত্রে কিন্তু কেমন হয়ে গেছিল ওই যে 4s1 3d10, আমার কিন্তু এখানে আগে আবার 3s2 3p6 আছে, তার মানে আমার তৃতীয় শক্তি স্তরে তাইলে কিন্তু 2 আর 6 8, 8 আর 10 18টা ইলেকট্রনই থাকে। তুমি যদি এই কপার বা জিঙ্কের শক্তি স্তরের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে ইলেকট্রন বিন্যাসের চেহারা হইবে এমন, কপারের হবে এমন, আর জিঙ্কের হবে এমন। এখন জি ভাইয়া। তুমি বলো, এরা কি মানে নাই 2n² নীতি? এরা তো মানছে, কারণ এই যে 2টা গেছে 8টা গেছে 18টা গেছে তারপর 2টা, বুঝছো? বুঝছি ভাইয়া। তো এই এমসিকিউ গুলো আসলে কিন্তু পারতে হবে। পারবা না? পারবো ভাইয়া। বড় মূল্য বড় প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে। আর 24 লাস্ট ম্যাথ আজকে কি বলা হয়েছে? আপেক্ষিক পারমাণবিক ভর আমি দিয়ে দিছি। তো অক্সিজেনের প্রকৃতিতে প্রাপ্যতার হার এত পার্সেন্ট, অপর দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ কত প্রকৃতিতে? এই কোশ্চেনটা তো ওই হুবহু আর কি, এক্সাম কোশ্চেন কমন বলতে পারো, জাস্ট সলিউশন দেখে করাই দিই। কেমনটা লাগে? জুম করা যাইতেছে না। আচ্ছা দেখ দেখো 24 নং, এই যে অক্সিজেন 16, অক্সিজেন 17 আর অক্সিজেন 18। এখন আমি কোশ্চেনে বলছি যে অক্সিজেন 16 যে শতকরা পরিমাণ সেটা হলো গিয়া 99.76%। হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা অক্সিজেনের মানে যে কোনো একটা মৌলের প্রাকৃতিক যে আইসোটোপগুলো আছে, ওই প্রাকৃতিক আইসোটোপগুলোর তুমি যদি শতকরা পরিমাণের যোগ করো তাহলে আলটিমেটলি তোমার 100% হবে। হ্যাঁ, এখন অক্সিজেন 16 যেহেতু আছে 99.76%, আর তাহলে এখন তোমার প্রশ্নে বের করতে বলছে তাহলে অক্সিজেন 17 আর অক্সিজেন 18 প্রকৃতিতে শতকরা প্রাপ্যতার হার কত বা শতকরা পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, কোনটা কত পার্সেন্ট আছে প্রকৃতিতে? কিভাবে করব? প্রথমে যে কোনো একটা আসলে হয় অক্সিজেন 17 আর নাহলে অক্সিজেন 18, যে কোনো একটা তুমি ধরবা, যে ধরি অক্সিজেন 17 এর প্রকৃতিতে প্রাপ্যতার হার x%, তাহলে এটার সাহায্যে তুমি অক্সিজেন 18-র শতকরা পরিমাণটা বের করবা। কিভাবে? দেখো এইভাবে চিন্তা করো, আগে এই উদাহরণ দেখো। মনে করো আম, কি বলবো, হ্যাঁ, মনে করো একটা বাক্সের মধ্যে 10টা চকলেট আছে, ঠিক আছে? তোমার তোমরা 3 ভাই বোন, তো এক বোন নিল 2টা, আরেক বোন নিল 3টা, তাহলে আমার বাকি থাকবে কয়টা? 5টা না? চারটা। মানে আমি
আমি কিভাবে পারছি? আমি জানি যে এই বাক্সের মধ্যে মোট 10টা চকলেট ছিল। আমি জানি যে বলে দিস যে 10টা চকলেট আছে, একজন নিল 2টা, একজন নিল 3টা, তাহলে বাকি যদি থাকবে 5টা, এজন্য তুমি তোমার ভাগে পাবে তুমি 5টা। সেইভাবেই এই মোট 100% আছে, এইটা আছে 99.76%, আর এইটা আছে X%। তাহলে এই দুটো তুমি যোগ করবা, আর মোট 100 দিয়ে তুমি যদি এটা বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি অক্সিজেন 18 শতকরা পরিমাণ বের করতে পারবা। বুঝছো এই লাইনটা? বুঝছি ভাইয়া। তারপর জাস্ট আমি বিয়োগটা করে দিছি, 100 দিয়ে এটা বিয়োগ করলে হয় 0.24, আর প্লাস মাইনাসে মাইনাস এক্স এত পার্সেন্ট। ঠিক আছে, এরপর জাস্ট অ্যাজ ইউজুয়াল সূত্র। উৎসব, তুমি এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় 16 বসাইছো কেন ভাই? করার সময় আমার তো মনে পড়ছে তুমি করছো এই অঙ্ক, তুমি 16 বসাইছো। হ্যাঁ কেন বসেছো তুমি 16? এখানে তোমার এক্স্যাক্টলি এইটা বসাতে হবে তো ভাই। আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক, এখানে যদিও আমি আপেক্ষিক পারমাণবিক ভর লিখছি, বাট জিনিসটা হলো কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান তো তোমার আমি এদিকে দিয়ে দিছি 16.0026। তুমি কেন 16 বসাইতে যাবা? 16 বসালে তো মিলবে না, তাই না? এইটা হলো কি আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আর এখানে জাস্ট এই যে সূত্রটা আমি বসাইলাম। এরপর যদি তুমি এই ইকুয়েশনটা সমাধান করো, তাহলে তোমার ডিরেক্ট এই মান বের হয়ে যাবে। প্রথমে অক্সিজেন 70, মানে এক্স এর মান যেহেতু 0.204%, অতএব অক্সিজেন 70-র প্রকৃতিতে শতকরা পরিমাণ 0.204%। আর এটা যদি তুমি বের করছো, তাহলে এই অক্সিজেন 18 কত পার্সেন্ট আছে? 0.24 মাইনাস এক্স না, তাহলে এক্স এর জায়গায় জাস্ট এই 0.204 বসাই দেবা, তাইলেই তোমার অ্যান্সার এই মানে অক্সিজেন 18-র প্রকৃতিতে শতকরা পরিমাণ বের হয়ে যাবে। বুঝতে পারছো? ভাইয়া, বুঝছি বুঝছি এই ভাইয়া। অঙ্কটা এখন সাথে সাথে তোমরা কইরা ফেলাও খাতায়। তাহলে আজকের এই যে আমি এক্সামটা নিলাম, এক্সামের কোশ্চেন কেমন লাগছে বলো? সব সব লাগছে দেখে, কিন্তু অনেক খারাপ লাগছিল, কিন্তু বোঝার পরে সব সব লাগছে। না বোঝা, এটা তো বোঝা ছিল উচিত ছিল আগে, আমি তো আগে তোমার সব বুঝানো। এই প্রশ্নে 90% ছিল কিনা বলো? 90? হ্যাঁ ভাই, ছিল, সমস্যা ছিল ভাই, কই জানেন আমার। যাক, আপাতত আচ্ছা এই রেকর্ড অফ করি।